অনেক রুলস মুখস্থ করেছেন, এটা আমি জানি, আপনি নিজেও জানেন। সেই বলতে গেলে ক্লাস 3 থেকে শুরু করে এরপর যত বড় লেভেলে আসছেন, কাজ একটাই, ইংলিশ গ্রামার এর রুলস মুখস্থ করা। এই তো ভালো করে খেয়াল করেন, আমাদের দেশে আমরা ইংরেজি শেখা মানে মনে করি ইংলিশ গ্রামারে শুধু রুলস শেখা। ব্যাপারটা কিন্তু আসলে মোটেও তা না। ইংলিশ গ্রামার রুলস অবশ্যই শিখবেন, কিন্তু শুধু রুলস শেখা আপনার কাজ না। তাহলে কাজটা কি? কাজ হলো এই রুলস গুলোকে প্রয়োগ করা, মানে আপনার অ্যাপ্লাইড মেথড জানতে হবে। আচ্ছা বলেন তো, আমরা গ্রামার রুলস কোথায় প্রয়োগ করি? রাইট, রাইটিং এ আমরা প্রয়োগ করি, লেখার ক্ষেত্রে গ্রামার রুলস আমরা প্রয়োগ করি। কিন্তু আপনি শুধু রুলস মুখস্থ করে গেছেন, কখনো সেন্টেন্স মেক করেন নেই। লাভ আছে? মনে থাকবে? মনে থাকবে না। সুতরাং ইংলিশ গ্রামার রুলস শিখবেন, খুবই ভালো কথা। আরো ভালো বিষয় হচ্ছে এটা আপনাকে সেন্টেন্সে প্রয়োগ করতে হবে। তবে আজ আমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলছি না। আজ কথা বলবো ইংলিশ গ্রামারের কিছু কনফিউজিং রুলস এবং সেই রুলসগুলো থেকে বিগত বছরে আসা কিছু প্রশ্ন নিয়ে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সালামের উত্তর দিবেন কমেন্ট বক্সে। সবার একটা চাওয়া ছিল যে সামনে আসছে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, ইএনজি লার্নিং অনেক কিছুই দিচ্ছে। সবার একটা চাওয়া ছিল যে এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যেন কিছু মডেল টেস্টের আয়োজন করি। রাইট, সেই ধারাবাহিকতায় আমরা মডেল টেস্টের আয়োজন করেছি এবং আমাদের মডেল 1 কিন্তু হয়ে গেল। প্রতিশ্রুতি অনুযায়ী আমি একটা লাইভ নিতে চেয়েছিলাম, সেই জন্য আজকে লাইভে যুক্ত হওয়া। তো আমাদের প্রথম মডেল 1 এ কি কি ছিল? মডেল 1 এ আমাদের ছিল টপিকগুলো নাউন, ডিটারমিনার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস এবং ভার্বস। মানে এই টপিকগুলোর উপর বিগত বছরের প্রশ্ন। কোন বছরের? বিগত বছরের। কোন পরীক্ষা? শুধু বিসিএস? একদমই না। এখানে বিসিএস আছে, ব্যাংকের প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম, প্রাইমারি নিবন্ধনের প্রশ্ন আছে। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার প্রশ্নই কিন্তু অন্য সকল পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা 100 নম্বরের মডেল টেস্ট নিয়েছিলাম, এমসিকিউ টেস্ট নিয়েছিলাম। সেখানে অনেকে অংশগ্রহণ করেছেন, তাদের ফলাফল আমরা শীঘ্রই দিয়ে দিব। সো আমরা সেই প্রশ্নটা আজকে সমাধানে যাচ্ছি। ঠিক আছে, এই যে একটা ভালো উদ্যোগ ইএনজি লার্নিং নিয়েছে, ইএনজি লার্নিং প্রায়ই ভালো উদ্যোগ নেয়, কিন্তু আপনাদের সাপোর্ট না থাকার কারণে আমরা উদ্যোগটাকে আবার বন্ধ করে দিই। মানে আমি বন্ধ করে দিই, কারণ যখন সাপোর্ট পাই না তখন আর লাভ কি? যাদের প্রয়োজনে করা তারা যদি আগ্রহী না হয় তাহলে কি বন্ধ করে ছাড়া উপায় নেই। তো এই যে আমরা 47 বিসিএস প্রিলিকে টার্গেট করে মডেল টেস্টের আয়োজন করলাম, একটা লাইভ নিচ্ছি, প্রশ্নের সমাধান করে দিব। এটা শেয়ার করতে হবে। কজন শেয়ার করবে? করবে না। শেয়ার করতে গেলে মনে হবে যেন সে কোটি টাকার জিনিস শেয়ার করছে। আরে ভাই, আপনার জীবনের গুরুত্বপূর্ণ জিনিসটা শেয়ার করতে বলিনি, শুধু শেয়ার করতে হবে আপনার মতো যারা উপকৃত হওয়ার মতো, তারা যেন আপনার টাইমলাইনে গেলে আপনার পরিচিতরা, ফেসবুক ফ্রেন্ডসরা উপকৃত হয়। এই জন্য যখন আমরা লাইভ নেই সেগুলো শেয়ার করতে বলি, কিন্তু অনেকেই শেয়ার করে না। মনে করে যেন একটা লাইভ শেয়ার করা মানে সে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। না না, প্রিয় মানুষ না, প্রিয় জিনিসটিকে শেয়ার করতেছে। ব্যাপারটা তো এমন না। ভালো কাজে যুক্ত হবেন। যাই হোক, মূল কথায় আসি। যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। অনেকে লাইভে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমরা তাহলে এখন আলোচনায় চলে যাই। সরাসরি আমরা এই প্রশ্নগুলোতে সমাধান করব। টার্গেট যখন ইংলিশ গ্রামার এবং ইংলিশ গ্রামারের কনফিউজিং রুলস গুলো নিয়ে কিছু কনফিউজিং কোশ্চেন্স যেগুলো বিগত বছরের পরীক্ষায় প্রায় আসে, সেগুলো নিয়ে একটা মহা সমারোহ, একটা মহা আয়োজন। 100টি প্রশ্ন আছে এখানে, আমরা এগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা দেখে আসি বিগত বছরের প্রশ্ন সমাধান। টার্গেট 47 বিসিএস প্রিলি এবং অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা। টপিক হচ্ছে নাউন, ডিটারমিনার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বস। প্রথম প্রশ্নটা কি আছে আবার দেখবো। ভালো কথা বলে নেই, আমরা আজকে একটা গেম খেলবো। এই আপনাকেই বলছি ভাই, আপনাকেই বলেছি একটা গেম খেলবো। গেমটা কি? আমি স্ক্রিনে যখন একটা প্রশ্ন নিয়ে আসবো, এই প্রশ্ন ব্যাখ্যা করার আগে আপনি উত্তর করবেন। খেলা এটাই। আপনি সময় পাবেন 10 সেকেন্ড। জি, আপনাকেই বলেছি প্রতিটি প্রশ্ন উত্তর করার জন্য 10 সেকেন্ড সময় পাবেন। আপনাকে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট বক্সে উত্তর করতে হবে। খেলাটা এখানেই, মজা জমে যাবে এখানেই যদি পারেন। দেখা যাক প্রথমে যে প্রশ্নটা আছে।
10 সেকেন্ড সময় কিন্তু বেশিক্ষণ না। 1 2 3 4 5 6 7 8 9 10 টাইম ইজ ওভার। এই 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে এভাবে। আচ্ছা, এখানে কি বলছে? দ্য পদ্মা ইজ আ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে পদ্মা শব্দটি কোন পার্ট অফ স্পিচ জানতে চাইছে, শোনেন। খবরদার, না 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 একদম না, এই নির্দিষ্ট হলে প্রপার নাউন হয় এটা মনে রাখেন না ভাই, এটা মনে রাখা যাবে না। আচ্ছা, আমি যদি বলি দা পেন, আমার হাতের কলমটা, দা পেন, এটা তো নির্দিষ্ট নাউন, তাই না? তাই বলে কি এটা প্রপার নাউন? কথা বলেন, প্রপার নাউন? একদমই না। তাহলে কি বুঝলেন? যে নির্দিষ্টের সাথে প্রপার নাউনের সম্পর্ক না। প্রপার নাউন বলতে আপনি বুঝে নেবেন যে নামটা দেখলে শুনলে আপনার মনে হবে একটা একক নাম, যে নাম শুনে আপনার মনে হবে এটা একজনের জন্য বরাদ্দ নাম, যে নাম ধরে ডাক দিলে শুধু একজনই সাড়া দিবে, সেটাই প্রপার নাউন। জি, ধরেন আপনার নাম মুস্তাফিজ, আমি মুস্তাফিজ বলে ডাক দিলাম, হ্যাঁ যে কোনো মুস্তাফিজ সাড়া দিতে পারে, বাট মুস্তাফিজ বলে ডাক দিলে মুস্তাফিজ কয়জনের নাম হয় বলেন তো? একজন ব্যক্তির নাম হয়। এরকম যে নামটা একজনের জন্য বরাদ্দ তার নাম প্রপার নাউন। এটার নাম পেন, পৃথিবীর সব কলমের নামই তো পেন, তাহলে কি এটা প্রপার হবে? হবে না। তাহলে কি বুঝলাম? মানুষ হোক আর অমানুষ হোক, ব্যক্তি হোক, বস্তু হোক কিংবা স্থান হোক, যে নাম শুনলে মনে হবে এটা একজনের জন্য বরাদ্দ, সেটি হচ্ছে প্রপার নাউন। সেই দৃষ্টি থেকে পদ্মা হচ্ছে অবশ্যই একটা কি নাউন? প্রপার নাউন। সুতরাং আসলে এটা প্রোনাউনও না, কালেকটিভ নাউনও না, অ্যাবস্ট্রাক্ট নাউনও না, এটা হলো প্রপার নাউন। আমি সবার উত্তর আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি, বাট সবার নাম আমি মেনশন করতে পারতেছি না, তো সময় আরো বেশি যাবে। অনেক ধন্যবাদ যারা উত্তর করেছেন, আসলে এটা সঠিক উত্তর হবে প্রপার নাউন। আচ্ছা, আজকের ক্লাস লাইভ শেষে আমি দেখবো কার কটা সঠিক উত্তর হয়। যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তারা কমেন্ট বক্সে পরীক্ষায় অংশগ্রহণ করেন, মানে সবার কমেন্ট দেখে আমি বের করব কারা কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে। পরের প্রশ্নে আসেন, কি বলছে? প্রশ্ন 2 নম্বরের প্রশ্নে, ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, তবে শর্ত হলো আমি ব্যাখ্যা করার আগে উত্তর করতে হবে। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, হিয়ার ফ্লিট ইজ ড্যাশ। এই বাক্যে ফ্লিট শব্দটি কি জানতে চেয়েছে। আচ্ছা, ফ্লিট জিনিসটা কি আমরা জানি একটু। ফ্লিট এর বাংলা অর্থ যদি বলি শুধু রণতরী বুঝায়, তবে ফ্লিট মানে একটা জাহাজকে বুঝাবে না। ধরেন যুদ্ধ জাহাজ, যখন যুদ্ধের উদ্দেশ্যে জাহাজ যায়, একটা জাহাজ যায় না কিন্তু একটা বহর যায়। এই যে জাহাজের, যুদ্ধ জাহাজের যেটা বহর, রণতরী, এটাকেই বলা হয়। সো বুঝতেই পারছেন, কয়েকটা সমজাতীয় নাউনের যখন একটা সমষ্টি বা একটা দলকে বুঝায় তার নাম কি বলা হয় বলেন? কালেকটিভ নাউন বলা হয়। তাহলে কতগুলো যুদ্ধ জাহাজের একটা বহরকে যেহেতু বলা হয় ফ্লিট, সুতরাং ফ্লিট হচ্ছে একটা কি নাউন? জোরে বলেন, কি নাউন? কালেকটিভ নাউন। সুতরাং ফ্লিট শব্দটি হচ্ছে এখানে একটি কালেকটিভ নাউন। পরের প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? সো দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য খুঁজতে হবে এবার। দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, দ্য জুরি ইজ আর্গুইং অ্যামং দেমসেলভস, দা এখানে ইটা একসাথে আসবে। দ্য জুরি হ্যাজ আর্গুড অ্যামং দেমসেলভস, দ্য জুরি হ্যাজ বিন আর্গুইং অ্যামং দেমসেলভস। সঠিক বাক্য কোনটা? শুনেন, জুরি ফুরি পরে দেখতেছি আমরা। আপনারা সবাই জানেন জাজ শব্দটি একটি কমন নাউন। জাজ মানে একজন বিচারক। এখন ধরেন কোন একটা জটিল ইস্যু সমাধান করতে গিয়ে কয়েকজন জাজ একত্রিত হয়ে একটা বোর্ড গঠন করলো। এই জাজের বোর্ডটাকে বলা হয় জুরি বোর্ড, তাই না? সেই দিক থেকে জুরি একটা কি নাউন? কালেকটিভ নাউন। বলেন কি নাউন? কালেকটিভ নাউন। মনে রাখবেন একটা ছোট্ট কথা, যে কালেকটিভ নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়। সবসময় মনে রাখবেন, খাতায় লিখে রাখেন, কালেকটিভ নাউনের পর ভার্ব হয় কি ভার্ব বলেন? সিঙ্গুলার ভার্ব। সাধারণত নিয়ম হচ্ছে কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব হয়, তবে কালেকটিভ নাউনের পর ভার্বটা কখনো কখনো সিঙ্গুলার না হয়ে প্লুরালও হতে পারে, বাট সেটা কখন? আবারও বুঝি, জাজ একটি কমন নাউন, কয়েকজন বা কয়েকটি কমন নাউনের একটা সমষ্টি নিয়ে গঠিত হয় কালেকটিভ নাউন। যেমন কয়েকজন জাজকে নিয়ে গঠিত হয় কি জুরি, সেই দিক থেকে জুরি একটি কালেকটিভ নাউন। আর আমরা জানি কালেকটিভ নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়, পাশাপাশি আমরা এও জানি কালেকটিভ নাউনের পর ভার্ব প্লুরালও হতে পারে, বাট কখন সেটা হয়? কালেকটিভ মানে কি? সমষ্টি না? রাইট। সুতরাং যখন কালেকটিভ নাউন সত্যি সত্যি একটা সমষ্টিতে আবদ্ধ থাকবে তখন তার ভার্ব সিঙ্গুলার নাম্বারই হবে। বাট যখন আপনি দেখবেন সমষ্টিটা আর সমষ্টি নাই, সমষ্টিটা ভেঙে গেছে, দলটা ভেঙে গেছে, মতের অমিল দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে তার ভার্ব আর সিঙ্গুলার হওয়া সম্ভব না। কেমনে সম্ভব বলেন? এই কলমটা এখানে একটা কলম, এর ভার্ব সিঙ্গুলার হবে, বাট যদি কলমটাকে আমি ভাঙি, ভেঙে দেখাবো? সত্যি সত্যি ভাঙবো? থাক, দাম আছে। যদি এই কলমটাকে আমি ভাঙি, কমপক্ষে কয় টুকরো হবে বলেন? 2 টুকরো হবে। 2 মানে কি প্লুরাল না?
এই জন্য কালেকটিভ নাউনও যখন ভেঙে যায়, অর্থাৎ যখন ওই দলের সদস্যদের মধ্যে মতের অমিল থাকে, দলটা ভেঙে যায়, তখন তার ভার্বটা সিঙ্গুলার না হয় কি হয়, প্লুরাল হয়। তো বুঝতেই পারছেন এখানে বলছে জুরি তারা কি করতেছে, আর্গু করতেছে। আচ্ছা, আর্গু মানুষ কখন করে ভাই? আপনি কারোর সাথে বিতর্ক কখন করেন? যখন তার সাথে আপনার মতে মিল থাকে না, যখন আপনার মতের অমিল থাকে তখন আপনি বিতর্ক করেন। সো বিতর্ক করলে কি তারা এক দলে থাকে? একদমই না। বিতর্ক করা মানে দল আলাদা হয়ে যাওয়া, আর আলাদা মানে কি, প্লুরাল ভার্ব। সুতরাং কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব হলেও এই মুহূর্তে এই বাক্যের সেন্স অনুযায়ী এর ভার্বটা হবে প্লুরাল নাম্বার। তাহলে জুরির পরে ইজও হবে না, হ্যাজও হবে না, কারণ এগুলো সিঙ্গুলার ভার্ব। তাই আমার সঠিক উত্তর, আপনারা যা দিয়েছেন সবার উত্তর দেখতেছি আমি, আপনারা যা দিয়েছেন সবার উত্তরই কারেক্ট হয়েছে। এখানে ভার্বটা প্লুরাল হবে, অর্থাৎ অপশন এ সঠিক হবে। ওকে, পরে 4 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। 4 নাম্বার প্রশ্নে কি আছে ভাই? আমার কথা হলো আমার লাইভ ক্লাসে আমি আপনাদেরকে আজাইরা মোটিভেশন দিতে পারবো না, দিতে চাইও না। আমার যতটুকু ক্লাস হবে পুরোটাই ইনফরমেটিভ আলোচনা হবে। লাইভে আইসা অনেকে যে কথাটা আমাকে বলেন যে সরি, অনেকে আমাকে বলেন যে ক্লাসের মধ্যে মাঝে মাঝে একটু বিনোদনমূলক কিছু বললে ভালো হয়। ভাই, কোন লজ্জায় কথা বলেন? হ্যাঁ, তাদেরকে বলছি যারা অনেক বড় বয়স্ক প্রবীণই বলা যায়, এরা এই 1-2 ঘন্টা ক্লাস করতে আইসা আবার বিনোদন চায়, লজ্জা থাকা চাই ভাই। সিরিয়াসলি আমি এভাবেই বলছি। গ্রাজুয়েশন শেষ করে আপনি 2 ঘন্টার একটা ক্লাস করতে গিয়ে আবার বিনোদন চান, লজ্জা থাকা উচিত না? আপনাকে বলছি নাই, মানে যারা চায় তাদের কথা বলছি। জীবনের লক্ষ্য না থাকলে এরকম করে চায়। ইনফরমেশন 2 ঘন্টা শুধু ইনফরমেশন নিয়ে কথা হবে, ভালো লাগলে থাকবেন যুক্ত, ভালো না লাগলে সে তো আগে বিদায় নিয়ে গেছে। আমার ক্লাস কিন্তু একটু বোরিং টাইপের, কারণ ইনফরমেশন। আজাইরা কোনো আপনাকে মোটিভেশন আমি দিতে পারবো না, তবে হ্যাঁ বুঝাবো। এটা মাথায় রেখে আলোচনা দেখেন। হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক বাক্য? কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দ্য বাংলাদেশ। অলরেডি অনেক উত্তর করে ফেলছে আমি দেখতে পাচ্ছি। সঠিক উত্তর আসলে অপশন এ হবে। প্রশ্ন হলো ডিও তো হতে পারতো, ডি হলো না কেন? আসলে যখন কারোর সাথে কাউকে তুলনা করা হয় তখন আমরা প্রপার নাউনের পূর্বেও আর্টিকেল বসাই। আমি যদি বলি আরে এই আপনি দেখি নজরুল হয়ে গেছেন, আপনাকেই বলছি, ধরেন বললাম আরে আপনি তো নজরুল হয়ে গেছেন, তার মানে কি? তার মানে আপনার মধ্যে নজরুলের বৈশিষ্ট্য আছে। তখন আমি বললাম আই সি ইউ আর আ নজরুল। এখন আমি বললাম ইউ আর এ নজরুল। এ কেন বললাম, দা বললাম না কেন? এর কারণ হলো আপনার মতো অনেকের মধ্যে নজরুলের বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে এবং আপনাকে কেউ স্বীকৃতি দেয়নি যে আপনি বর্তমান নজরুল। এই জন্য আমি আর্টিকেল এ বা এন দিব, এটাই স্বাভাবিক। বাট এখানে বলতে কাজী নজরুলকে বলা হয় বাংলাদেশের বাইরন, কখনো বলা হয় বাংলাদেশের শেলি। এই একজন ব্যক্তিকেই বলা হয়, অন্য ব্যক্তিকে বলা হয় না। এই জন্য এখানে আর্টিকেলটা এ হবে না, আর্টিকেলটা হবে দা। এমন যদি হইতো কাজী নজরুলের মতো আরো অনেক ব্যক্তিকে, অনেক কবি সাহিত্যিককেও বাংলাদেশের শেলি বলা হয়, মানে পিবি শেলি কথা বলছে, তখন হয়তো আর্টিকেলে হইতো। বুঝতে পারছেন? এই জন্য আমার সঠিক উত্তর হবে অপশন এ। সুতরাং কংগ্রাচুলেশনস যারা উত্তর দিয়েছেন এ। নেক্সট কোশ্চেন ফর ইউ। এখানে বলতে পারছে আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এখানে পাবলিক শব্দটি কিসের নাউন, কোন নাউন? আমি কিছু চিনি না, আমি কিছু জানি না, কিছু বুঝিও না, আমি শুধু চিনি তোমায় প্রিয়তমা। সেটা কি? সেটা হলো একটা নাউন, স্বাভাবিকভাবে প্রপার নাউন, কালেকটিভ নাউন, যে কোনো নাউনই হোক, যে কোনো নাউনের পূর্বে যদি আপনি সংখ্যা দেখতে পান, কি বলেছি? যে কোনো নাউনের পূর্বে যদি আপনি সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ দেখতে পান, কিংবা যদি কোনো নাউনকে আপনি প্লুরাল নাম্বার হিসেবে দেখতে পান, বুঝে নেবেন সেটি কমন নাউন। কথা বলেছি দুইটা। একটা নাউন জন্মসূত্রে যে পরিচয়ে পরিচিত হোক না কেন, যদি সেই নাউনটা প্লুরাল নাম্বার হিসেবে বাক্যে বসে, কিংবা তার পূর্বে যদি কোনো সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ বসে, তাহলে সেই নাউনটা জন্মের পরিচয় ভুলে গিয়ে সে হয়ে যায় কমন নাউন। এটাই বাস্তব। হা হা হা, এটাই বাস্তব। তাহলে পাবলিক শব্দটির পূর্বে যেটা সংখ্যা আছে, সুতরাং পাবলিককে এখন কালেকটিভ নাউন বলার কোনো সুযোগ নেই, বরং এটা একটা কমন নাউন হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। she wants to satisfy her thirst। এখানে but there is dash water in the glass। শূন্যস্থান পূরণ করতে বলছে ডিটারমিনার দিয়ে।
বাক্যের অর্থ বুঝেন, সে ভদ্রমহিলা তার তৃষ্ণা পেয়েছে, সে তৃষ্ণা মেটাতে চায়। যাই হোক, স্বাভাবিকভাবে তৃষ্ণা মেটাবে। এখানে বলছে বাট, কিন্তু বাট থাকা মানে যেটা আপনি আশা করতেছেন ঘটার জন্য তার উল্টাটা ঘটবে, এটাই বাস্তব। তাহলে আমাকে এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে যে বাট ড্যাশ, বাট দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে ড্যাশ পানি আছে। সবাই উত্তর করেন দেখি। সবাই উত্তর করেন। আচ্ছা, সবাই উত্তর করে ফেলছেন অলরেডি। এবার আমার কথা বুঝেন, যদি এই বাক্যের অর্থ আপনি পুরোপুরি নাও জানেন তবু আপনার জন্য কোনো সমস্যা নেই। কেন বললাম? কারণ হচ্ছে আপনারা জানেন ওয়াটার শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। এই যে ওয়াটার শব্দটি যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আনকাউন্টেবল ডিটারমিনারই বসাতে হয়। এখানে চারটা অপশনের মধ্যে ফিউ এটা কাউন্টেবল ডিটারমিনার, মেনি এটাও কাউন্টেবল ডিটারমিনার, আ ফিউ এটাও কাউন্টেবল ডিটারমিনার। তাহলে এদের কাজ কি? যারা কাউন্টেবল ডিটারমিনার তারা কাউন্টেবল নাউনের পূর্বেই বসবে। ওয়াটার তো কাউন্টেবল নাউন না, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এর পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার হিসেবে আ লিটল, লিটল, ভেরি লিটল, মাচ এগুলো বসতে পারে। সুতরাং বুঝতেই পারছেন আমার সঠিক উত্তর হচ্ছে আ লিটল, বাট দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুবই অল্প পরিমাণ পানি ছিল। ওকে, তাহলে যেমন নাউন তেমন ডিটারমিনার বসাতে হবে। নাউন যদি কাউন্টেবল হয় ডিটারমিনার কাউন্টেবল হবে, নাউন আনকাউন্টেবল হলে ডিটারমিনারও আনকাউন্টেবল হবে। 7 নাম্বার প্রশ্নে বলছে দ্য জ্যাকেট কস্টস ড্যাশ, টু মাচ, এক্সপেন্সিভ, টু মেনি, নান অফ দিস। আপনাদেরকে সময় দিলাম আমি 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে কারা কারা উত্তর করতে পারে বুঝতে হবে, তাদের প্রস্তুতি ভালো আছে। সময় দিলাম মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। দ্য জ্যাকেট কস্ট ড্যাশ, সময় কিন্তু 10 সেকেন্ড, এর মধ্যে উত্তর করতে হবে। রাইট, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অলরেডি আমি পেয়ে গেছি। সঠিক উত্তর হচ্ছে টু মাচ। কেন? জ্যাকেটের খরচ বা মূল্য যদি বলি, দ্রব্যের মূল্য, এটা তো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার যেমন বসে, আনকাউন্টেবল নাউনকে মিন করে আপনি যেখানে ডিটারমিনার বসান না কেন সে ডিটারমিনারটা আনকাউন্টেবলই হবে। টু মেনি, মেনি কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। দিস এটাও কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। তাহলে বাকি রইলো অপশন এ আর সি। দ্য জ্যাকেট কস্টস এক্সপেন্সিভ, এটা হতে পারে না। যদি এখানে একটা বি ভার্ব হইতো দ্য জ্যাকেট ইজ, তাহলে হইতে পারতো দ্য জ্যাকেট ইজ এক্সপেন্সিভ, সেটা কিন্তু নাই। তাহলে আমার সঠিক উত্তর সিও না, সঠিক উত্তর অপশন এ, দ্য জ্যাকেট কস্টস টু মাচ। ওকে, যিনি আনসার সঠিক উত্তর দিয়েছে অপশন এ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন আসেন। 8 নম্বরে বলছে there are too many dash during television shows. too many, এই many শব্দটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু কাউন্টেবল ডিটারমিনার। many হচ্ছে কাউন্টেবল আর মাছ হলো আনকাউন্টেবল, মনে রাখবেন। তাহলে many যেহেতু কাউন্টেবল ডিটারমিনার সুতরাং এরপরে কাউন্টেবল নাউনই বসবে, তাই না? আর মাছের পর আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে শুধু কাউন্টেবল নাউন না, many মানে তো অনেক, তাহলে সেই নাউনটা কি নাম্বার হবে? প্লুরাল নাম্বার হবে। খোঁজেন এখানে কোন নাউনটা প্লুরাল নাম্বার। এটা কি প্লুরাল? না। এটা কি প্লুরাল নাম্বার? নো। এরপর এটা কি প্লুরাল নাম্বার? ইয়েস, এটা প্লুরাল নাম্বার। এটা কি প্লুরাল নাম্বার? হ্যাঁ, এটাও প্লুরাল নাম্বার। তাহলে আমার অপশন সি অথবা ডি হবে, বাট আমার সঠিক উত্তরটা ডি হবে। প্রশ্ন হলো কেন ভাই, ও কি অপরাধ করছে, তাই না? রাইট। অ্যাডভার্টাইজিং আর অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজ একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে তাকে নাউন বানানো যেতে পারে। অ্যাডভার্টাইজিংও একটা নাউন হতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট এটাও একটা নাউন হতে পারে। পার্থক্যটা হলো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হলো কাউন্টেবল নাউন আর অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মনে থাকবে, অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন, শুধু অ্যাডভার্টাইজিং না, যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হয়, যেমন রিডিং, রাইটিং, লিসেনিং,
স্পিকিং, ঠিক আছে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হয়ে যায় সেটা মূলত এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন। মনে থাকবে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হলে তার নাম আনকাউন্টেবল নাউন। আর ভালো করে মনে রাখবেন, আনকাউন্টেবল নাউন ক্যান নেভার বি প্লুরাল ফর্ম। আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না। সুতরাং অ্যাডভার্টাইজিং লেখা একটা অবৈধ ব্যাপার। অবৈধ কাজ করবেন? কথা বলেন, করবেন না। সুতরাং অ্যাডভার্টাইজিং হবে না, সঠিক উত্তর হবে অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তাহলে আমরা প্রথমে চিন্তা করলাম মেনি একটা ডিটারমিনার। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মেনি এন্ড মাস্ট? আমরা জানি মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, মাছ আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেহেতু এখানে মেনি বসে গেছে, সুতরাং আমি নিশ্চিত যে এরপরে নাউনটা কাউন্টেবল নাউনই হবে। আর যেহেতু মেনি মানে অনেক, মানে একের অধিক, সুতরাং সেই নাউনটা অবশ্যই প্লুরাল নাম্বার হবে। প্লুরাল নাম্বার আছে মাত্র দুইটা নাউন, সি আর ডি। এর মধ্যে অ্যাডভার্টাইজিং তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন তো প্লুরাল করা যাবে না। সুতরাং অ্যাডভার্টাইজমেন্টস হচ্ছে সঠিক উত্তর। এভাবে অপশন মিনিমাইজ করা শিখতে হবে ভাই, শিখতে হবে। বাট শিখবে কেমনে? আমাদের অনেকেরই সমস্যা হলো আমাদের ধৈর্য নাই। 10 মিনিট পড়লে আর পড়তে মন চায় না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো আমাদের ডোপামিন নিঃসৃত হয় সোশ্যাল মিডিয়ার দিকে। ইউটিউবে গিয়ে উল্টাপাল্টা ভিডিও, ফেসবুকে গিয়ে কি ভাইরাল হয়েছে, হ্যাঁ, কোন ডিসি ভাইরাল হলো, নাকি কে কি হলো, হ্যাঁ, কার কি কেলেঙ্কারি হলো, ঠিক আছে, কাজকর্ম নাই, ওগুলোই দেখি সারাদিন। আবার আজাইরা কমেন্টও করি, আবার শেয়ারও করি, কিন্তু এই যে একটা ভালো জিনিস শেয়ার করবে না পাবলিক। এটাই বাস্তব ভাই। যত আজাইরা ইস্যু আছে শেয়ার করে খুদাই। এই জন্যই তো আমরা শিখি না, বাস্তবতা এটাই। আপনি একবার আমাদের একবার দুঃখ পাওয়া উচিত, ক্লাস 3 থেকে ইংলিশ গ্রামার পড়তেছি, জি, তারপরেও কিন্তু গ্রামারে দক্ষ হতে পারতেছি না। কারণ কি? কারণ এই একটাই, আমরা ওয়ান টাইম প্রয়োজন চিন্তা করি। মানে যখন যে ক্লাসে থাকবো ওই ক্লাসের সিলেবাসে যা আছে ওইটুকুই পড়বো, এর বেশি কিছু না। এই সেখান থেকে আমাদের প্রতি ক্লাসে গিয়ে পড়তে হয়, এটাই বাস্তব। আমাদের যে 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সটি শুরু করেছি আমরা সদ্য, আপনি অবাক হবেন, এখানে ক্লাস 9 এর স্টুডেন্টও আছে। অবাক হচ্ছেন? জি, ক্লাস 9 এর স্টুডেন্ট আছে, সে বিসিএস এর ক্লাস করতেছে। কেন? কারণ ও জানে, ও বোঝে, ও ক্লাস 9 এর পরে 10 এ উঠবে, এইচএসসি দিবে, ভার্সিটি এডমিশন দিবে, যাই করবে না কেন এগুলোই লাগবে। শুধু আফসোস অনেকেই বুঝলো না এটা। এবার আসেন, we will need only dash food for the picnic। এখানে আসেন ফুড। ফুড শব্দটি কি? আনকাউন্টেবল নাউন। তাহলে যদি আমার নাউনটা আনকাউন্টেবল হয়, সুতরাং তার পূর্বে আমার ডিটারমিনারটাও কি হবে বলেন? আনকাউন্টেবল। তাহলে যখন নাউন হবে আনকাউন্টেবল, তখন ডিটারমিনারটাও কি হবে? আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে ফুড যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আমাকে আনকাউন্টেবল ডিটারমিনার দিতে হবে। সবাই উত্তর করেন দ্রুত, আপনাদের কমেন্ট দেখতেছি আমি, সবাই দ্রুত উত্তর করেন। আমি বলে দিচ্ছি, সূত্র কিন্তু বলেই দিচ্ছি, কাউন্টেবল ডিটারমিনার এখানে ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে আনকাউন্টেবল ডিটারমিনার। এখনো একজন উত্তর করতে পারেনি, বলে দিচ্ছি। ফুড যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে ফিউ বসবে না, মেনিও বসবে না, কারণ এগুলো কাউন্টেবল ডিটারমিনার। তাহলে লিটল, দা লিটল, এ লিটল এগুলো বসতে পারে। সহজ করে দিলাম, জান, দুইটার মধ্যে বলে দিলাম, এর মধ্যে উত্তর আছে, এবার উত্তর করেন। একদম সহজ করে দিলাম, হয় লিটল না হলে আ লিটল, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। উত্তর করেন দ্রুত, লিটল নাকি আ লিটল? আচ্ছা, এবার কথা শোনেন। we will need only, এইখানে যদি এ লিটল থাকতো, কথা বুঝেন, সেটা নিতে দোষের কিছু ছিল না। বাট আ লিটল নাই, আচ্ছা দা লিটল। তাহলে এর মধ্যে পার্থক্যটা কি? আ লিটল আর দা লিটলের মধ্যে পার্থক্যটা কি? কোন বাক্যে যদি একবার আ লিটল ব্যবহার করা হয়, পরবর্তীতে যদি সেই নাউনটা আপনি রিপিট করতে চান, তখন আপনি আ লিটল না দিয়ে সেখানে দা লিটল ব্যবহার করতে পারেন, নির্দিষ্ট হলে। বাট এখানে এই ফুডটা আসলে কোন ফুড সেটা কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্ট না, যার কারণে আমরা এখানে দা লিটল দিব না, বরং শুধু লিটল দিব। তবে যদি অপশনে আ লিটল থাকতো, তাহলে আমরা অবশ্যই আ লিটল নিতাম। তাহলে আমার সেন্টেন্সটা হবে, উই উইল নিড অনলি লিটল ফুড ফর দ্য
পিকনিক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কংগ্রেচুলেশন যারা বি বি দিয়েছেন। পরের প্রশ্নে আসি। হ্যাঁ, দা লিটলের ব্যবহার আসবে একটু পরে। আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট। এখানে ব্রেড কিন্তু আনকাউন্টেবল নাউন বলে দিলাম, সুতরাং দ্রুত উত্তর করেন। ব্রেড যেহেতু আনকাউন্টেবল নাউন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডিটারমিনার নিতে হবে। মাথায় রেখেন, ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে সেই অনুযায়ী ডিটারমিনারটা কি হতে পারে? দ্রুত উত্তর করেন। এখন পর্যন্ত আমি কারো উত্তর পাইনি, কারো উত্তর পাইনি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাদেরকে আমি বলি যারা উত্তর করতে পারেননি। ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন। নাউন যখন আনকাউন্টেবল, ডিটারমিনারটাও আনকাউন্টেবল হবে। এখন টু তো একটা সংখ্যা, সংখ্যা মানে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, এটা বসানোর কোনো সুযোগ নেই। আর এখানে আচমকা দা বসবে না। ভাই, দাটা কখন বসে? একটা জিনিস একবার পরিচিত হওয়ার পর যখন আপনি তাকে ব্যবহার করবেন, সে নির্দিষ্ট হয় দা বসে। আমি যদি বলি ওয়ান ডে, একদিন, আই মেট আ বয়, আমি একজন বালকের সাথে দেখা করলাম। দা বয় আস্কড মি, ওই বালক আমাকে জিজ্ঞেস করলো। দেখেন, প্রথমবার আ বয় বলছি, পরের বার গিয়ে আমি বলছি দা বয়। তো এখানে একবারই ব্যবহার হয়েছে ব্রেড, এখানে আপনি দা কই থেকে দিবেন? তো দা বুঝবে না। বাকি হলো সাম আর লট। লট ব্রেড, লট বলে কিছু নাই, আপনাকে ব্যবহার করতে হবে লট অফ অথবা লটস অফ অথবা আ লট অফ, আ লট অফ অথবা লটস অফ। শুধু লট বুঝতে পারে না, তাহলে বাকি কি রইলো? সাম। সুতরাং সাম। মনে রাখবেন, সামকে বলা হয় ডুয়াল ডিটারমিনার, অর্থাৎ সাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় নাউনের পূর্বেই বসতে পারে। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বেও সাম বসতে পারে, কাউন্টেবল নাউনের পূর্বেও সাম বসতে পারে। এটা মাথায় রাখবেন। ওকে, পরের প্রশ্নে যান। কি আছে এখানে? লাইভ এক্সাম চলছে আমাদের। ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল। ধরেন আপনি এইটুক পড়লে উত্তর পেয়ে যাবেন। কারণ আমি এখানে কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি শুধু জানি এখানে একটা ভার্ব আছে, এই ভার্বটা হলো সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে নিশ্চয়ই আপনি এতটুকু বুঝতে পারছেন, ভার্ব যদি সিঙ্গুলার হয় তার সামনে নাউনও হবে সিঙ্গুলার। উত্তর করেন দেখি কারা কারা পারেন। ভার্ব যদি সিঙ্গুলার হয়, নাউনও হবে সিঙ্গুলার। কারা কারা উত্তর করতে পারেন দেখি? দ্রুত উত্তর করেন। এখন পর্যন্ত আমি একজনের উত্তর পাইছি। এখানে খেয়াল করেন সঠিক উত্তর কি হবে। প্রথমত বি হওয়ার কোনো সুযোগই নাই, কারণ ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন। এই যে নাউনগুলোর শেষে টিআইওএন সন থাকে, তারপর যে নাউনগুলোর শেষে এসআইওএন সন থাকে, যাদের শেষে এমইএনটি মেন্ট থাকে, যাদের শেষে নেস থাকে, এগুলো নরমালি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন গুলো মানে আনকাউন্টেবল নাউন। এখন ইনফরমেশন যদি আনকাউন্টেবল নাউন হয়, তার সামনে ফিউ এর মতো, আফিউ এর মতো কাউন্টেবল ডিটারমিনার কখনো বসতে পারে না। ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সামনে কোনো কাউন্টেবল ডিটারমিনার কখনো বসতে পারে না। সুতরাং বি বা ডি হওয়ার কোনো সুযোগই নেই। বাকি রইল এ অথবা কি সি। এখানে ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, তার সামনে আ লিটল বা লিটলের মতো আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা এখানে সঠিক উত্তর কোনটা নিব? সঠিক উত্তর আমরা সি নিব না, আমরা নিব আ, এ নাম্বার। কেন সি নাম্বার দিলে বুঝতে হবে লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স এন্ড ফিজিশিয়ানস হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। ভাই, সোজা কথায় গবেষক বা ফিজিশিয়ানরা যখন এটা নিয়ে গবেষণা করতে যাবে, লিটল দেওয়ার মানে হলো এদের কাছে কোনো তথ্য নাই বললেই চলে। আছে, তথ্যের পরিমাণ খুব অল্প। খুব অল্পর ইংলিশ কিন্তু আ লিটল, আর লিটল মানে নেই বললেই চলে। তাহলে আমার সঠিক উত্তরটা হবে অপশন এ। সো যারা এ দিয়েছেন, কারা কারা এ দিয়েছেন? অনেকেই সঠিক উত্তর এ দিয়েছেন। যারা সঠিক উত্তর এ দিয়েছেন সবার উত্তরই সঠিক হয়েছে, কংগ্রেচুলেশনস। সঠিক উত্তর এ হবে, গুড। এবার আসি আমরা 12 নম্বর প্রশ্নে যাই, দেখি 12 নম্বর প্রশ্নে আপনারা কি করতে পারেন। এই আপনারা লাইভটা শেয়ার দিচ্ছেন ভাই, প্লিজ। এটা শেয়ার না দিলে ইএনজি লার্নিং কখনো 47 বিসিএস প্রিলি টার্গেট করে এই মডেল টেস্ট গুলো চালাবে না। আপনাদের আগ্রহ না থাকলে এগুলো চলবে না, এগুলো শুধু আমাদের সিক্রেট ব্যাচে পেইড কোর্সেই চলবে ইনশাআল্লাহ। এবার কি আছে দেখেন, 12 নম্বরে বলা হয়েছে কি? 12 নম্বরে বলছে আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ। আমি একটা ক্লু দেই, এখানে টাইম শব্দটি কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে একবার ভাবেন, যদি নাউনটা আনকাউন্টেবল হয়
তার সামনে ডিটারমিনারটাও কিন্তু আনকাউন্টেবল হবে। তো এখানে কোনটা আনকাউন্টেবল ডিটারমিনার? আমি কিছু বলবো না, এতটুকু জানেন যে মেনি কিন্তু কাউন্টেবল, হ্যাঁ, আর সাম হচ্ছে ডুয়াল, সবার সামনেই বসতে পারে, আর মোরও ডুয়াল, সবার সামনেই বসতে পারে। মজার বিষয় শেখেন, মেনি এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, মাচ এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এই দুইটা ডিটারমিনার, ডিটারমিনার মানে যদি নাউনের পূর্বে বসে সে কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, তাই না? সেদিক থেকে এরা অ্যাডজেক্টিভ হতে পারে বা কখনো কখনো অ্যাডভার্বও হতে পারে। তো প্রতিটা অ্যাডজেক্টিভের নরমালি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থাকে, থাকে না? যেমন টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। তো সেই দিক চিন্তা করলে মেনি বা মাচ এরা পজিটিভ ডিগ্রিতে আছে। এদের কম্পারেটিভ ফর্ম হলো মোর এবং এদের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? মোস্ট। মোর, মোস্ট। সেই দিক থেকে মেনির কম্পারেটিভ ফর্মও মোর, মাচের কম্পারেটিভ ফর্মও কি বলেন? মোর। মেনির সুপারলেটিভ ফর্মও মোস্ট, মাচের সুপারলেটিভ ফর্মও কি? মোস্ট। যদি তাই হয় তাহলে ঘটনা কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো মোর এবং মোস্ট এরা হচ্ছে ডুয়াল ডিটারমিনার। এরা কাউন্টেবল নাউনের সামনেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের সামনেও বসতে পারে। কেন বলেন তো? কারণ এদের জন্ম তো হয়েছে মেনি এবং মাস থেকে, কারণ দুইটারই কম্পারেটিভ মোর, দুইটারই সুপারলেটিভ মোস্ট। এই জন্য মোর বলেন, মোস্ট বলেন, সাম বলেন, এগুলো ডুয়াল ডিটারমিনার, সবার সামনে বসতে পারে। আর নির্দিষ্ট করে কাউন্টেবল নাউনের সামনে বসে মেনি, আর আনকাউন্টেবল নাউনের সামনে কি বসে? মাচ। তো ভাই আমার যেহেতু নাউনটা আনকাউন্টেবল, তাহলে আমি ডুয়াল কি কেন নিতে যাব? আমার তো আনকাউন্টেবল ডিটারমিনার আছে এখানে রেডি করা, তাই না? রাইট। তো এখানে আমার সঠিক উত্তর হবে অপশন বি। যারা যারা সঠিক উত্তর বি দিয়েছেন কংগ্রাচুলেশনস, উত্তর সঠিক হয়েছে। এবার আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি আছে? 13 পরের প্রশ্নে আছে ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। আচ্ছা, এখানে আপনার সঠিক উত্তর দিতে হবে। এখানে একটা সাবজেক্ট বসাতে হবে, প্যাসিভ ভয়েসে আছে। অনলি আ ফিউ ক্রপস, অনলি আ লিটল ক্রপস, অনলি আ ফিউ ক্রপ, অনলি আ লিটল ক্রপ। আপনাদের সহজ করে দেই, অপশন বিটা ভুল। কেন? কারণ ফিউ এর পর নাউন প্লুরাল নাম্বার করতে পারতো, সেটাও করেনি, সো এটা ভুল। জান, একটা আমি কমাই দিলাম, বাকি তিনটা অপশনের মধ্যে আপনি একটু খুঁজে বের করেন দেখি। একদম সহজ এটা, এটা মানে না পারার মতো কোনো কারণই নাই। উত্তর করেন। রাইট। আচ্ছা, এবার শোনেন, কর্ন মানে শস্য দানা, এটা আনকাউন্টেবল নাউন। এটা কি বলছি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না। বাট ক্রপ, ক্রপ দ্বারা নানা রকম শস্যকে বুঝাবে, তো এটা কিন্তু কাউন্টেবল নাউন। এটা কোন নাউন বলেন? কাউন্টেবল নাউন। তাহলে এবার ভাবেন, ক্রপ যদি কাউন্টেবল নাউন হয়, কাউন্টেবল নাউনের পূর্বে এরকম আনকাউন্টেবল ডিটারমিনার বসার কোনো সুযোগ নেই। সি ভুল। এখানেও আনকাউন্টেবল ডিটারমিনার বসার সুযোগ নেই, ডিও ভুল। আর বিটা সঠিক হইতো যদি এখানে ক্রপস হইতো, ঠিক কিনা? কারণ ফিউ এর পর ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এদের অর্থ যাই হোক না কেন, এদের পর নাউন কিন্তু প্লুরাল নাম্বার হবে। কাউন্টেবল নাউন তো বটেই, বাট সেটা প্লুরাল হবে। সেটা কি আছে? নাই। তাহলে কোনোভাবে সঠিক উত্তর বি না, সঠিক উত্তরটা অপশন এ। আমি জানি আমাদের প্রশ্নে বি নাম্বার উত্তরটাকে সঠিক দেওয়া হয়েছে, হয়তো আমাদের অপারেটর ঠিকভাবে বসাতে গিয়ে ভুল করে ফেলছে, হতে পারে, এরকম ভুল হয়, পিএসসির প্রশ্নেও ভুল হয়। আচ্ছা, তাহলে সঠিক উত্তরটা বি হতো যদি এখানে ক্রপস হতো। ওকে, যেহেতু এটা নেই, তাহলে আমার সঠিক উত্তর হলো অপশন এ, অনলি আ ফিউ ক্রপস। আচ্ছা, এখানে আমাদের চারটা অপশনের মধ্যে গ্রহণযোগ্যতার বিচারে আমরা অপশন এটাকে নিলাম, কিন্তু সত্যিকার অর্থে এটাই যদি কারেকশন করে নেওয়া যাইতো, মানে এখানে অনলি, ফিউ, ক্রপস এভাবে লেখা যেত, তাহলে এটা সঠিক উত্তর হতো। প্রশ্ন হতে পারে কেন? কারণ হলো ভাই, মরুভূমিতে বা শুষ্ক ভূমিতে আসলে ফসল হয় না বললেই চলে।
খুব কমও না, খুব কম ফসল, হয় না বললেই চলে। এরকম হয় না বললেই চলে এই অর্থে কিন্তু ফিউ ব্যবহার করা হয়, আফিউ না। আফিউ মানে অল্প সংখ্যক, অল্প হলেও হয়। বাট শুষ্ক মরুভূমিতে বা শুষ্ক ভূমিতে বা অনুর্বর ভূমিতে এসব জায়গায় কোনো ফসল হয় না। সেই হিসেবে এখানে এফিউ দেওয়ার চেয়ে ফিউ দিলে ভালো হইতো। কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ মানে কি, চারটার মধ্যে কোনটা বেস্ট সেটা খোঁজা, সেদিক বিবেচনা করে আমি বলেছি অপশন এ কারেক্ট। যদি আমাদের প্রশ্নে ওখানে এস থাকতো তাহলে আমরা কিন্তু বি নিতাম। কথা ক্লিয়ার? আরে ভাই এত সহজ করে কেউ বুঝাবে না, এত ব্যাখ্যা কেউ করবে না। মাত্র কয়টা প্রশ্ন সলভ করলাম? 13টা প্রশ্ন। এই সময়ের মধ্যে 40টা প্রশ্ন সলভ করা যেত। কিন্তু আমি তো জানি আপনার কোথায় কোথায় প্রশ্ন জানার ইচ্ছা, সেটা তো আমি জানি। এটুকু বুঝি আমি ভাই, বিশ্বাস করেন এটুকু বুঝি। আর আপনাদেরকে একটু হলেও ভালোবাসি, তা না হলে এটা ফিল করার কথা না। কিন্তু আপনারা ভালোবাসেন না, এটাই বাস্তব। এবার আসেন 14 কি বলছে? ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ ফর সেল। এখানে সঠিক উত্তর দিতে হবে। ইচ ফার্নিচার, ইজ পিসেস অফ ফার্নিচার, ইজ পিস অফ ফার্নিচার, ইজ ফার্নিচার। উত্তর খোঁজেন। সময় দিলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। দেখি কারা কারা পায়, কারা কারা বিজয়ী হয়। সবাই কিন্তু মাত্র 10 সেকেন্ড। টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার। আসেন আমরা দোষ খুঁজি। প্রথমত ডি নাম্বার তো এই ফার্নিচার্স এটা হচ্ছে না, ভুল। বি নাম্বার ভুল। কেন? কারণ ইচ বা এভরি, এইদার অথবা নেইদার, এদের পরে অবশ্যই অবশ্যই কোন নাউন বসলে সেটা কাউন্টেবল নাউন হয় এবং সেই নাউনটা সিঙ্গুলার নাম্বার হয়। কেন? ঠাডা বড় মুখস্থ না করে একটু বুঝেন। ইচ মানে কি ভাই? ইচ মানে হলো প্রত্যেক। এভরি মানে কি ভাই? এভরি মানে প্রত্যেক। আর প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে প্রতি যোগ এক, ঠিক কিনা? আমি তো বলি প্রত্যেক বালক এখানে এসেছে, মানে সবাই এসেছে, ঠিক আছে, বাট সবার কথা একসাথে বলেনি, প্রত্যেকের কথা আলাদা করে বলছে। তাহলে প্রতি যোগ এক, এক মানে কি? সিঙ্গুলার। সুতরাং অর্থ থেকেই বোঝা যায় যে ইজ এভরি এরা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর এইদার মানে কি? দুজন না, দুজনের মধ্যে যে কোনো একজন। নেইদার মানে কি? দুজনের মধ্যে একজনও না। সুতরাং অর্থ থেকেই বোঝা যায় যে এগুলো দ্বারা একটা সংখ্যাকে বুঝায়, সেই সংখ্যাটা হলো এক। এবার ফিল করেন তো, সংখ্যা বসে কার পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে? একদমই না। সংখ্যা বসে কাউন্টেবল নাউনের পূর্বে, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন এই ডিটারমিনার গুলোর পরে প্রথমত কাউন্টেবল নাউন হয়। আর যেহেতু এখানে সংখ্যাটা রয়েছে 1, সুতরাং নাউন তো সিঙ্গুলার নাম্বারই হবে, এটাই বাস্তব। আচ্ছা, তাহলে আমার অপশন এটা এমনি ভুল। কেন ভুল? কারণ ইচের পর কাউন্টেবল নাউন হওয়ার কথা, কিন্তু ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন। কেমনে? ফার্নিচার তো আমি গুনতে পারি ভাই। আপনি ফার্নিচার গুনতে পারেন, কিন্তু এখানে কথা আছে ভাই। কথার মাঝে কথা, কত কথা চলে আসে। এই যে দেখেন আমার হাতে একটা ফার্নিচার, দেখছেন? আমার হাতে একটা কি আছে বলেন তো? আমার হাতে একটা চেয়ার আছে, আছে কি না? এটা চেয়ার আছে। আপনি কি বলবেন? এটা একটা ফার্নিচার? এটা কি একটা ফার্নিচার? কখনোই না, এটা হলো একটা কি? চেয়ার। তাহলে আপনাকে যদি বলি এরকম কয়টা চেয়ার আছে, আপনি গুনেন তো রুমের মধ্যে, আপনি কি বলবেন? 5টা ফার্নিচার আছে বলবেন না, আপনি বলবেন 5টা চেয়ার আছে। তাহলে আমরা যখন এগুলো সংখ্যায় প্রকাশ করি তখন আমরা চেয়ার, বেঞ্চ, টেবিল এগুলো হিসেবে প্রকাশ করি, ফার্নিচার হিসেবে আমরা প্রকাশ করি না। সো ফার্নিচারকে গণনা করার কোনো রীতি নেই, মানে ফার্নিচার মনে করে গণনা করার কোনো রীতি নেই। সো ফার্নিচার এই জন্য আনকাউন্টেবল নাউন। তো আমাদের কথা ছিল আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এরকম কাউন্টেবল ডিটারমিনার বসানো যাবে না। সো অপশন এ ভুল। অপশন বিটা কি ভুল? ওকে, অপশন বিটা ভুল হচ্ছে। এখানে ফার্নিচার আনকাউন্টেবল নাউন। কথা হলো আনকাউন্টেবল নাউনের পূর্বে আপনি ডাইরেক্ট কাউন্টেবল ডিটারমিনার বসাতে পারবেন না, তবে তাকে একটা ফ্রেজ হিসেবে বসাতে পারবেন। বুঝেন নাই? ধরেন আপনি ডাইরেক্ট বলতে পারবেন না যে আ ব্রেড, একটা রুটি বলা যাবে না, বলতে হবে আ পিস অফ ব্রেড। ভাই স্পোকেন ইংলিশের হিসাব বাদ দেন। স্পোকেন ইংলিশ ভাষার চরিত রীতির প্রয়োগ হতে পারে। স্পোকেন ইংলিশে অনেকেই বলে, আমি জানি ফরেনাররা
ফরেনাররা যারা আছে তারা ফরেনার, ওরা এত নিয়ম কানুন মানে না। ওরা বলে গিভ মি আ ব্রেড, ওটাই সঠিক, ওটাই হালাল, বাট লিখতে গেলে ওটা হালাল না। লেখার ক্ষেত্রে আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে। তো স্পোকেন ইংলিশে কে বললো আপডেট, ওইটা আমারে বলে লাভ নাই। কথা কি? কথা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে এরকম ডাইরেক্ট সংখ্যা কিংবা কাউন্টেবল ডিটারমিনার বসানো যাবে না। সেটাকে একটা ফ্রেজ হিসেবে আপনি বসাতে পারবেন। যেমন আ পিস অফ ব্রেড আমি বলতে পারবো। একই রকম ভাবে ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, সে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমি ডাইরেক্ট কোনো কাউন্টেবল ডিটারমিনার বসাতে পারবো না, সেটাকে আমি ফ্রেজ করতে পারবো। যেমন এখানে ফ্রেজ করা হয়েছে, তাহলে বি আর সি এর মধ্যে সঠিক উত্তর লুকিয়ে আছে, এই তো। আচ্ছা, কিন্তু সমস্যাটা হলো যে অপশন বিটা ভুল। কেন ভুল? আগেই তো বলছি ইজ কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে যা সিঙ্গুলার নাম্বার তারপরে নাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে কি পিসেস হওয়ার কথা না, এখানে পিস হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি, এই জন্য ওটা ভুল। তাহলে সঠিক উত্তর কি? সি নাম্বার, স্পিচ অফ ফার্নিচার। তাহলে এত নাটক করার পর আমরা বুঝলাম সঠিক উত্তরটা কি? সি। এত নাটক না করলেও কি হতো না? হতো, বাট এইখানে শান্তি পাইতাম না। আমার খুবই খারাপ লাগে, আমার ভীষণ দুঃখ লাগে গ্রামার মানুষ ঠাডা পড়া মুখস্থ করে। ভাই আমরা নিয়ম শিখছি, ঠিক আছে ফাইন, খেয়াল করছে নিয়মটা কিভাবে শিখছি? এরা যে কাউন্টেবল ডিটারমিনার, তার কারণ কিন্তু আপনাকে আমি জানিয়েছি। ইস মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, প্রত্যেক মানে প্রতি একজন, আর এক মানে একটা সংখ্যা, আর সংখ্যা ব্যবহার করা হয় গণনা করার জন্য। সুতরাং এটা কাউন্টেবল ডিটারমিনার। ইএনজি লার্নিং 0 টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সে কিংবা আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমরা এভাবেই পড়াই, আমি এভাবেই শেখাই। ফলে আমার ক্লাস সংখ্যা বেশি লাগে, কোর্স ফিটা একটু বেশি হয়ে যায়। সবাই এসে তুলনা দেয়, ভাই স্যার অন্য জায়গায় তো 350 টাকায় কোর্স হয়, আপনার কাছে এত কেন? ভাই বিশ্বাস করেন, 350 টাকা, 150 টাকা, 250 টাকা, 99 টাকা, 499 টাকা, এগুলোতে কি শেখায় এটা নিয়ে আমার সন্দেহ আছে। এভাবেই কইলাম আমি, আমার একটু সন্দেহ আছে। আমি জাস্ট বলছি আমার সন্দেহ আছে। আমার সন্দেহ বাস্তব নাও হতে পারে, বাট আমার সন্দেহ আছে। একজন টিচার এত ডেডিকেশন দিয়ে বুঝাবে 199 টাকা কোর্স ফি নিয়ে, কিংবা শুধু 99 টাকা কোর্স ফি নিয়ে, ভাই এটা কেমনে সম্ভব? ভাই কেমনে সম্ভব? যাই হোক, আমরা এবার পরের প্রশ্ন চলে যাব। অপশন এ। নেক্সট কোশ্চেনে যাই আমরা। 16 উত্তর করেন দেখি কি কি করতে পারেন। The countable form of laughter is, এই মনোযোগ দেন ভাই, the countable form of laughter, laughter মানে কি? হাসি। হে হে হে, হাসে না? হা 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 হা, এটাই বাস্তব। এই যে হা 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 হাসি, এই তো নাকি? লাভ মানেও হাসি, লাফটার মানেও হাসি, কিন্তু পার্থক্য একটা আছে। তো এই পার্থক্যটা হলো এই যে লাফটার শব্দটি যে আছে এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, অর্থ একই হলো, ওটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয়। আর এর কাউন্টেবল ফর্ম কি? এর কাউন্টেবল ফর্ম হচ্ছে লাভ। তাহলে 16 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাভ। ওকে, এবার নাও 17 কি আছে? নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর ড্যাশ কজেস বুমস এন্ড ডিপ্রেশন ইন ফ্রি ইকোনমিস। ধরেন আপনি কিছুই জানেন না, আপনি কিছুই বুঝেন না, উত্তর কি করবেন? আপনি এভাবে চিন্তা করতে পারেন উত্তর, যে কজেস শব্দটি এখানে ভার্ব, ঠিক কিনা ভাই? ভার্ব। তাহলে এখানে এটা কি লাগবে বলেন? সাবজেক্ট লাগবে। আপনি কিচ্ছু জানেন না, আপনি শুধু জানেন কজেস হচ্ছে ভার্ব, আপনার লাগবে কি? সাবজেক্ট লাগবে। ওকে, তাহলে ভাই হুম কি সাবজেক্টের কাজ করে? না, হুম তো অবজেক্ট, সেটা হচ্ছে না। ওয়াই শব্দটা কি সাবজেক্ট? তো রিলেটিভ অ্যাডভার্ব, এটা তো সাবজেক্ট না, এটাও না। হাউ তো সাবজেক্ট না। বাকি কে রইলো? কে আর রইবে? সবাই চলে যায়, শুধু তুমি রয়ে যাও আমার পাশে। সেই তুমিটা কে? সেই তুমিটা হলো হোয়াট। সুতরাং সঠিক উত্তরটা হচ্ছে হোয়াট। কৌশলী হতে হবে। ঠাডা পড়া রুলস একগাদা মুখস্থ করলেই খেলা শেষ না ভাই, আপনাকে কৌশলী হতে হবে। 17 এর পরে আসেন 18। 18 এ কি বলছে এখানে? The first half of the game belonged to us. The second half of dash। উত্তর করেন দেখি।
উত্তর করেন দিকে কি করতে পারেন? সময় দিলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে, কথা ওইটাই। তাহলে কারা কারা সঠিক উত্তর করলেন দেখি। ওকে, তাহলে আমি উত্তর বলে দিচ্ছি। তাহলে আপনি কিছু বুঝেন না, আপনি এটুকু বুঝেন তো না অফ এটা প্রেপোজিশন না? মনে রাখবেন যে কোনো প্রেপোজিশন এর পরে, যে কোনো প্রেপোজিশন এর পরে যদি কোনো প্রোনাউন থাকে সেটি হবে অবজেক্টিভ প্রোনাউন। কি বলছি? প্রেপোজিশন টু, অ্যাট, ইন, বাই, উইথ, উইদাউট, এরকম যে কোনো প্রেপোজিশনের পর যেটা প্রোনাউন থাকে সেই প্রোনাউনটার কিন্তু অবজেক্টিভ ফর্ম হয়ে যায়, ওটার সাবজেক্টিভ মোডে থাকে না। তাহলে আপনি খুঁজেন এখানে কোন প্রোনাউনটা অবজেক্টিভ মোডে আছে। দে আর তো পজিটিভ, এটা হবে না। দে তো সাবজেক্টিভ, হবে না। দোষ তো এখানে হবেই না। অবজেক্টিভ ফর্মে আছে এখানে দেম। কথা কি বুঝলেন? দ্য সেকেন্ড হাফ অফ দেম। আচ্ছা, দ্বিতীয় অংশটা তাদের। তাহলে যে কোনো প্রেপোজিশনের পর কোনো প্রোনাউন থাকলে তার কোন ফর্ম হবে বলেন? অবজেক্টিভ ফর্ম হবে। 19 কি বলেছে? I asked you of these shoes you think would go with my outfit. I asked you dash of these shoes. জাস্ট আপনি এই শব্দটা আর এই শব্দ দুটা দেখলেই নির্ধারণ করতে পারবেন এখানে কি বসতে পারে। একটু 10 সেকেন্ড সময়ের মধ্যে চেষ্টা করেন। হুজ, দ্যাট, হু, হুইচ, এর মধ্যে কিছু একটা উত্তর হবে, একটু চেষ্টা করেন। চেষ্টা করেন সবাই। সবাই কিন্তু 10 সেকেন্ড, এবং বলতেই হয় টাইম ইজ ওভার, সময় শেষ। এবার আসেন আপনাদের বুঝাই দেই। প্রথমত ভাই, হুজ এখানে ব্যবহার হবে না। কেন ব্যবহার হবে না? হুজ ব্যবহার করতে গেলে আপনি যখনই হুজ ব্যবহার করবেন তারপরে কিন্তু একটা নাউন থাকতে হয়। ভালো করে দেখবেন, হুজ হলো একটা পজিটিভ যা নাউনের পূর্বে বসে। তাহলে আমি যদি এখানে হুজ বসাই, এখানে কি কোনো নাউন আছে? আছে? নেই। সুতরাং এখানে হুজ বসবে না। এখানে তো হু বসবে না। কেন? কারণ এটা তো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। এই যে শুজ বলেন বা আউটফিট কে বলেন বা পোশাক আশাক কে বলেন, এগুলো কি ব্যক্তি না। তাহলে এখানে হু বসবে না। তাহলে এ আর ডি হলো না, বাকি কি হলো? দ্যাট আর হুইচ। দ্যাট অফ দিস আর হুইচ অফ দিস, এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। প্রশ্ন হলো অপশন সি তে সমস্যাটা কি, তাই না? অপশন সি তে সমস্যাটা কি? নরমালি হুইচ আর দ্যাটের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে দ্যাট অবজেক্টের কাজ করে আর হুইচ সাবজেক্টের কাজ করতে পারে। সাবজেক্টের পজিশনে আমরা হুইচ ব্যবহার করে থাকি আর অবজেক্টের পজিশনে আমরা নরমালি দ্যাট ব্যবহার করে থাকি। তো আমাদের যেহেতু পজিশনটা এখানে সাবজেক্টের, সেই বিবেচনায় আমরা এখানে হুইচ নিব সঠিক উত্তর। তাহলে 19 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 20 কি বলছে? Rahim found a laptop in the classroom but could not determine dash it belonged to. এটা তো নিশ্চিত আপনি ভুল করবেন না, নিশ্চিত না, ভুল করতে পারেন, তবে চেষ্টা করেন উত্তর করতে পারেন কিনা। সময় 10 সেকেন্ড দিলাম। আপনার এগুলো কিচ্ছু ভাই, এই যে রহিম মানে কি, ফাউন্ড মানে কি, ল্যাপটপ মানে কি, কুড নট ডিটারমাইন মানে কি, ভাই এত এগুলো অর্থ আপনি খুঁজতেছেন আমি জানি, বাট আপনার ফিলিং ব্ল্যাঙ্কস এর কোশ্চেন গুলোর ক্ষেত্রে শূন্যস্থানের সামনের ওয়ার্ড পরের ওয়ার্ড দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। উত্তর করেন। ওকে, আপনাদের ভুলটা ভাঙায় দেই, খেয়াল করেন। ঠান্ডা মাথায় বলছেন, এখানে হুজ হওয়ার কোনো সুযোগ নেই। কেন? কারণ বলছিলাম হুজ বসাতে গেলে তারপর নাউন থাকতে হয়। ইট কি কোনো নাউন ভাই? ইট কি কোনো নাউন না? যেহেতু এটা নাউন না, তাহলে এখানে হুজ বসার কোনো সুযোগই নেই। এবার আসেন ডি নাম্বার অপশনে কি আছে? হু ইজ। ভাই এখানে তো একটা ভার্ব আছে ভাই, আবার ইজ লাগবে কেন? তো এটারও কোনো সুযোগ নেই। আর সি
সি নাম্বার হু অ্যাপোস্ট্রফি ইজ, এটা মানে তো হু ইজ কেই বোঝাচ্ছে, ডি আর সি তো একই কথা হলো, সিও বসার কোনো সুযোগ নেই। বাকি কে রইলো? এ রইলো। হ্যাঁ আমি জানি আপনি হয়তো এখন বাধ্য হয়ে বলবেন যে হ্যাঁ এই নিতে হবে, কিন্তু আপনার মনে মনে কি চলতেছে আমি কিছুটা ফিল করতেছি। বলবো বলবো আপনি ভাবতেছেন এখানে হুম হবে, WHOM হুম, তাই না? রাইট রাইট। এখন আপনার একটা জিনিস বুঝাই, দিস ইজ দ্য পারসন, এই হলো সেই ব্যক্তি who it belongs to। আপনি মানতে পারতেছেন না এখানে হু কেমন হবে, তাই না? মানে আপনার কাছে মনে হয়েছিল ইটটা বাদ দিয়ে শুধু লিখলেই তো হয়, দিস ইজ দ্য পারসন হু বিলংস টু। তারপর কি হইতো বলেন? হু বিলংস টু কি হইতো? কিসের অধিকারী সে? হু বিলংস টু ইট, সে এটার মালিক। ইট তো আপনি দিতেন, তাই না? ওই যে শেষে ইটটা ব্যবহার করতেন না, সেই ইটটাই এখানে ব্যবহার হয়েছে। সুতরাং এই বিলং এর আসল সাবজেক্ট কিন্তু ইট না, এই জন্য এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে হু, অবজেক্ট হিসেবে হুম ব্যবহার করা এখানে যাবে না। তো আমার 20 সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 21 কি বলছে এখানে? ওয়ান শুড কিপ ড্যাশ প্রমিসেস। এই যে ওয়ান, এই ওয়ান এর পজিটিভ ফর্ম কি হবে? উত্তর করেন দ্রুত। ওয়ান এর পজিটিভ ফর্ম কি হবে? ওয়ান এর পজিটিভ ফর্ম কি হবে? হিজ, হার, ওয়ান্স, এভরিবডিজ, ওয়ান্স। কোনটা হবে সঠিক উত্তর? ওয়ান এর পজিটিভ ফর্ম কি হবে? দ্রুত উত্তর করেন সবাই। ওয়ান এর পজিটিভ ফর্ম কি হবে? সবার কাছে উত্তর আশা করি। আচ্ছা, এরা সবাই সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর ওয়ান্স না, সঠিক উত্তর হচ্ছে ওয়ান্স। মনে রাখবেন সরাসরি ওয়ান এর পজিটিভ হচ্ছে ওয়ান, হিজ বা হার না। কিন্তু যখন দেখবেন ডট 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 ওয়ান, মানে হলো সামনে থাকবে নো, মানে নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান। কথা শুনেন ভালো করে। যদি সরাসরি ওয়ান হয় সাবজেক্ট, তার পজিটিভ ফর্ম হবে ওয়ান্স। আর যদি নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান হয়, সেক্ষেত্রে এদের পজিটিভ ফর্ম হিসেবে বসবে হিজ অথবা কি হার। যদি এটা ওয়ান না হয়ে নো ওয়ান হইতো, তাহলে এখানে হিজ বা হার হতো। বা সরাসরি ওয়ান হলে তার পজিটিভ ফর্ম কি হবে? ওয়ান্স হবে। পরের প্রশ্নে যাই আমরা। Everybody should obey dash respective duties in dash own position dot dot dot। আপনার এই প্রশ্নের উত্তর 5 সেকেন্ডে উত্তর করার কথা, কারণ আমি একটু আগেও বুঝিয়েছিলাম যখন এভরি থাকে, মনে আছে কি বলছিলাম? ইজ, এভরি, এইদার, নেইদার, এদের পরে যেন সবকিছু কি নাম্বার হয় বলেছিলাম। ওটা ফিল করে উত্তর করেন দেখি। সবাই উত্তর করেন কি হতে পারে? ওকে, দু একজন ট্রাই করেছেন। শোনেন, সামনে যখন এভরি থাকবে, এভরিবডি মানে কি? প্রত্যেকে না? প্রত্যেক মানে কয়জন? সবাই, সবাই, বাট সবাই একসাথে বলেনি। প্রত্যেকে মানে প্রতি একজনের কথা আলাদা আলাদা করে বলেছে। সুতরাং এটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এ যদি সিঙ্গুলার হয়, এর ভার্ব সিঙ্গুলারের 14 গোষ্ঠী সিঙ্গুলার নাম্বার হবে। যদি তাই হয়, তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার হিসেবে কোনটা বসবে বলেন? দেয়ার কি সিঙ্গুলার? না। এখানে হিজ সিঙ্গুলার, বাট দেয়ার তো প্লুরাল, সো সি এ হচ্ছে না। এখানে দুইটাই হিজ দিছে, এখানে হিজ দেয়ার দিছে। এখানে হিজটা সিঙ্গুলার ছিল, বাট দেয়ার তো প্লুরাল, বাট ভুল। তাহলে আমরা জানবো সামনে ইজ, এভরি এগুলো থাকলে এদের পরে সবকিছু কি নাম্বার হবে বলেন? সিঙ্গুলার নাম্বার হবে। সুতরাং আমার সঠিক উত্তরটা হবে বি নাম্বার। আরে ভাই, এই বাক্যের অর্থও বুঝলাম না, আপনাদেরকেও বুঝাইলাম না, অর্থ পড়তেও গেলাম না, শব্দ পড়তেও গেলাম না। আমি শুধু জানি সামনে এভরি আছে। ইজ, এভরি পর আর যাই হোক না কেন সবকিছু সিঙ্গুলার নাম্বার হয়। এটাই কৌশল। আপনি ভাবেন তো, এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, আপনি প্রতিটা শব্দের অর্থ নিয়ে গবেষণা করা শুরু করে দিচ্ছেন, পারবেন ওই সময়ের মধ্যে উত্তর করতে? পারবেন না। সো কোথায় কি করতে হবে এটা আগে বুঝতে হবে, এটা আগে শিখতে হবে। আচ্ছা, তাহলে আমার 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। আপনারা দেখবেন আমি আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলোতে কি করি? প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে বুঝাই। কেন? কারণ রাইটিং এ ওটা লাগবে।
যখন যেটা যেমন প্রয়োজন হবে। এক্সাম হলে আপনি মাথায় রাখবেন এই কথাগুলো। নেইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, এখানে নেইদার শব্দটা কি দেখি, এটা কারা কারা বলতে পারেন দ্রুত। ইজ, এভরি, এইদার, নেইদার, এই নেইদার শব্দটা এখানে কি, কে বলতে পারবেন? দ্রুত উত্তর করেন, কে বলতে পারবেন নেইদার শব্দটি এখানে কি? দ্রুত উত্তর করেন। আমি জানি অনেকে ঝিমিয়ে গেছে, যারা ঝিমিয়ে গেছে তাদেরকে আর জাগ্রত করতেও আমি আসলে চাচ্ছি না। ওকে, মনে রাখবেন ইজ, এভরি, এইদার, নেইদার এগুলোর নাম হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সুতরাং এখানে এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তবে সাবধান, যদি আমি নেইদারটা এভাবে লিখি যে নেইদার বুক, এখন কিন্তু এটা প্রোনাউন নাই, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে প্রোনাউনই হোক, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, যে কোনো প্রোনাউন হোক, যদি তারা সরাসরি কোনো নাউনের পূর্বে বসে তখন তাদেরকে আর প্রোনাউন বলা যাবে না, তখন তারা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। সো আমি যদি বলি নেইদার বুক, এখন নেইদারটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে বা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বাট এখানে আপনি ওকে অ্যাডজেক্টিভ বলতে পারবেন না, কারণ ও তো ডাইরেক্ট কোনো নাউনের সামনে বসেনি, এখানে তো প্রেপোজিশন আছে। তো স্বাভাবিকভাবে মনে রাখবো আমরা ইচ, এভরি, এইদার, নেইদার এগুলোর নাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পাশাপাশি মনে রাখবো যে কোনো প্রোনাউন নাউনের সামনে বসলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। 24 এ যাই। His father always wanted his children to look after dash and do what they wanted. His father always wanted his children to look after dash. এখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন আছে themselves, oneself, ourselves, himself। আমি জানি আপনারা এখন অর্থ খুঁজতেছেন, খুঁজেন না, অর্থ খুঁজেই উত্তর বসান, দেখি কি হয়, চেষ্টা করেন। আমি দেখি আপনারা কি লিখতেছেন। লাভ নাই, অনেকে ভুল করছেন। শোনেন, রিফ্লেক্সিভ প্রোনাউন বসানোটা সহজ সূত্র শিখাই দিই। বাক্যের অর্থ না জানলে ভালো, না জানলে আরো ভালো। যখন কোনো বাক্যে আপনি রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে যাবেন, সবার আগে আপনি দেখবেন বাক্যের সাবজেক্টটাকে। কথা কি মনোযোগ দিচ্ছেন? এখন কমেন্ট করা বন্ধ করে দেন, কথা শুনেন একটু। সবার আগে আপনি দেখবেন যে বাক্যের সাবজেক্টটাকে। সাবজেক্টকে এখানে হিজ ফাদার। আচ্ছা, তাহলে নরমালি বাক্যের সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ধর আমি যদি লিখি যে শি ড্রেসড, তাহলে উত্তরটা কি হলো? হারসেলফ। নরমালি বাক্যের সাবজেক্ট অনুযায়ী কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে যখনই আমরা কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো, ওই বাক্যের সাবজেক্ট অনুযায়ী বসাবো। বাট সাবজেক্ট আগে চেনা শিখতে হবে। সেখানে এখানে ওয়ান্টেডটা কি? ভার্ব। এটার সাবজেক্ট কি? হিজ ফাদার। বাবাই তো চেয়েছিল। ফাইন। এখানে হিজ চিলড্রেনটা কি ভাবছেন? অবজেক্ট, তাই তো? হ্যাঁ, এটাকে একটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু বলতে গেলে এটাও একটা সাবজেক্ট। পজিটিভ ভার্ব বোঝেন তো? পজিটিভ ভার্ব কি বলেন তো? যখন সাবজেক্ট নিজে কাজটা না করে অবজেক্টকে দিয়ে করায়, ঠিক কি না? নিজে না করে অবজেক্টকে দিয়ে করায়, তার নামই তো পজিটিভ ভার্ব। তাহলে এখানে মূলত ওই লুক আফটার, দেখাশোনা করার কাজটা কে করতেছে? বাবা করতেছে না, বাবা এদেরকে দিয়ে করাই নিচ্ছে। তার মানে আসলে এই ভার্বের জন্য এরাই হলো কি? সাবজেক্ট। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওই সাবজেক্ট অনুযায়ী আমার এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। হ্যাঁ, এমন যদি হইতো এই সাবজেক্টটা এখানে নাই, তখন আপনি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসাইতেন, ওটা তো একটা সাবজেক্ট। আরে ভাই, ওটাই সাবজেক্ট। পজিটিভ ভার্ব মানে হচ্ছে যখন সাবজেক্ট নিজে না কাজ করে অবজেক্টকে দিয়ে করায় নেয়। তার মানে যারে দিয়ে করায় নিচ্ছে মানে কি? সেও তো এক ধরনের সাবজেক্ট। ওই সাবজেক্টটা কোন নাম্বার? চিলড্রেন কোন নাম্বার? প্লুরাল নাম্বার না? রাইট। তাহলে চিলড্রেন যদি প্লুরাল নাম্বার হয়, এদের পরিবর্তে প্রোনাউনটা কি হবে? দে হবে। রাইট। তাহলে দে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হিমসেলফ না,
themselves। সুতরাং এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ। মনে থাকবে? পরের প্রশ্নে যাই। মনোযোগ দিয়ে বোঝেন, আপনারা যে বাসায় প্র্যাকটিস করেন, কি প্র্যাকটিস করেন একটু আমি বুঝি। এমন কিছু অনেক সময় আজাইরা প্রশ্ন প্র্যাকটিস করে বসেন যেগুলো ক্লাস 2 এর বাচ্চাও পারবে। প্র্যাকটিস করতে হবে যেগুলো ঝামেলার, যেগুলো কনফিউজিং, সেগুলো, ওগুলোকে ভাই এড়ানো যাবে না। ধরেন অনেক বিখ্যাত বইয়ে দেখি এরকম করে আলোচনা দেয়া, আমার মাঝে মাঝে হাসিও পায়, দুঃখও লাগে। ধরেন বইয়ের লেখক এইখানে একটা আলোচনা করছে, রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করছে। এখন একটা প্রশ্ন দিচ্ছে লেখক যে হিমসেলফ শব্দটি কোন প্রোনাউন? এখানে অপশন দেওয়া আছে রেসিপ্রোকাল প্রোনাউন, অপশন দেওয়া আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এটা একটা কানা, কানা বোঝেন, অন্ধ, সেও তো বুঝবে রিফ্লেক্সিভ প্রোনাউনই হবে, কারণ স্যার তো আলোচনাই করছে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে, তার অধীনে প্রশ্ন, তো উত্তর তো এটাই হবে। এগুলো প্র্যাকটিস ভ্যালুলেস এটা কখনোই বলবো না, বাট আপনার টার্গেট যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয় ভালো মানের, সেক্ষেত্রে আপনাকে সেই প্রশ্নগুলো নাড়াচাড়া করতে হবে যেগুলো কনফিউশন ক্রিয়েট করতে পারে। শুধু এটা মাথায় রাখেন, আর কিছু কইলাম না। বইয়ের নাম জানি না, এরকম অনেক বই আছে। চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ কারেক্ট। ও আপনাদের প্রত্যাশিত, আপনাদের সেই দীর্ঘ প্রতীক্ষায় যে পথে আছেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটার জন্য, সেটা আমরা রেডি করে ফেলছি। ইনশাল্লাহ আমরা 2-4 দিনের মধ্যেই বইটা ছাপাই ফেলবো। হচ্ছে যে যারা আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটার জন্য অপেক্ষা করছিলেন, তাদেরকে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনারা গিয়ে প্রি অর্ডার করতে পারবেন। হ্যাঁ, আমি বেশি বই ছাপাবো না, অল্প কয়েকটা বই ছাপাবো। যারা প্রি অর্ডার করবে শুধু তাদেরকে আমরা পাঠিয়ে দেব। প্রি অর্ডার করতে টাকা লাগবে না, বাট প্রতিশ্রুতি দিতে হবে যে আমি এটা নিব, সেই অনুযায়ী আমরা ওই কটা ছাপাবো। মানে আমি এত আজাইরা বই ছাপাবো না যে সব লাইব্রেরিকে দিব যে ভাই এই বইটা সেল করেন, ভাই অমুকরে বলবো যে ভাই এটা সেল করেন। আমার সৃষ্টিকর্মকে আমি এত সস্তা বানাবো না ভাই, যাদের লাগবে ওই কটা আমি প্রিন্ট করাবো। সো আপনারা অর্ডার ওখানে কমেন্ট বক্স থেকে প্রি অর্ডার করতে পারেন লিংকে ক্লিক করে। এখানে বলছে সঠিক বাক্য কোনটা, উত্তরটা হবে কোনটা? অপশন এটা ভুল। আচ্ছা ভাই অপশন এটা কেন ভুল আমরা একটু দেখি। একটু আগে একটা কথা বলছিলাম, মনে আছে? প্রেপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন থাকে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, ভুলে গেছেন? না, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে ইউটা কি? ইউ এর সাবজেক্ট টু ইউ, অবজেক্ট টু ইউ, ঠিক কিনা? সো ইউটা অবজেক্টের কাজ করতে পারে, মেনে নিলাম এটা অবজেক্ট। কিন্তু এটা কি অবজেক্ট? এটা তো মি হওয়া উচিত ছিল, বাট হয়েছে তো আই। কারণ কি? সামনে বিটুইন, প্রেপোজিশনের পরে চোখ যতদূর যায় প্রোনাউন থাকা মানে অবজেক্টিভ প্রোনাউন হতে হবে। এটা কি অবজেক্টিভ প্রোনাউন? না, সুতরাং এটা ভুল বাক্য। এখানেও তো বিটুইন ইউ এন্ড আই, এটাও ভুল বাক্য। এখানে ইউ এন্ড মি, এখানেও ইউ এন্ড মি, তার মানে হয় সি অথবা ডি, এর মধ্যে সঠিক উত্তর লুকিয়ে আছে। এবার আমি সবগুলোই বলে দিলাম, শুধু সি আর ডি এর মধ্যে আপনারা উত্তর করেন কোনটা হতে পারে। এখানে একটা ভার্বের কাহিনী আছে, ধরতে পারলে উত্তর হয়ে যাবে। উত্তর করেন দেখি, সি আর ডি এর মধ্যে সঠিক উত্তর একটু বলেন। শুধু ভার্বের একটা বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, যেগুলো ট্রাই করছেন ঠিক আছে, বুঝে নেন আমার কাছে। বিষয়টা হলো আপনি কিছু বুঝেন না, এইটুকু বুঝেন, এটা একটা ক্লোজ এবং একটা ভার্ব, এটাও তো একটা ভার্ব। তো একটা বাক্যের একটা ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, দাও এখানে প্রেজেন্ট টেন্স, অন্যটা কি পাস্ট টেন্স হওয়ার সুযোগ আছে ভাই? আছে? না, নেই। আগেরটা যদি পাস্ট টেন্স হতো ওটাও পাস্ট হইতো। তো একটা অংশ প্রেজেন্ট হলে পরেরটা বড়জোর ফিউচার টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে, কিন্তু পাস্ট তো আর হবে না। সুতরাং এখানে উড দেওয়ার কারণে এটা ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সি সি সি। 26 আসেন, কি বলছে? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি সঠিক? দিস ইজ স্পিকিং। আমি কিছু বলবো না, দিস ইজ স্পিকিং বললে অর্থটা কি হয় একটু ভাবেন। দিস ইজ হিমসেলফ স্পিকিং, দিস ইজ হিম স্পিকিং, দিস ইজ হি স্পিকিং। দ্রুত উত্তর করেন, সময় কম, দ্রুত উত্তর করেন। আচ্ছা ওর কথা শুনেন, মনে রাখবেন
বি ভার্ব যতগুলো আছে, বি ভার্ব মূলত 8টা। am, is, are, was, were, be, being, been, এভাবে বলতে পারি। এই বি ভার্ব গুলো যখন বাক্যের প্রধান ভার্ব, প্রধান ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন বাক্যে ব্যবহার হয়, তখন এদের পরে যদি কোনো প্রোনাউন থাকে, সেই প্রোনাউনটা হয় সাবজেক্টিভ প্রোনাউন নরমালি। হ্যাঁ, মনে রাখবো প্রেপোজিশনের পরে যেমন অবজেক্টিভ প্রোনাউন হয়, একই রকম ভাবে এখানেও মনে রাখবেন যে কোনো বি ভার্বের পর কোনো প্রোনাউন থাকলে সেটি সাবজেক্টিভ প্রোনাউন হয়। কি বলছি? বি ভার্বের পর প্রোনাউন থাকলে সেটি সাবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে আমার এখানে am, is, are, was, were, be, being, been, তো বি ভার্ব, তাহলে বি ভার্বের পর যদি সাবজেক্টিভ প্রোনাউন হয়, তার মানে আমার এখানে সঠিক উত্তর কোনটা হবে বলেন? সাবজেক্টিভ প্রোনাউন যেহেতু, তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? কে বলতে পারবেন? সাবজেক্টিভ প্রোনাউন এখানে কোথায় আছে বলেন? জাস্ট খুঁজেন এখানে কোথায় সাবজেক্টিভ প্রোনাউন আছে। হিম সাবজেক্টিভ না, হিমসেলও না, তাহলে সাবজেক্টিভ প্রোনাউন আছে এই যে এখানে। সুতরাং সঠিক উত্তর ডি নাম্বার অপশন, দিস ইজ হি স্পিকিং। তাহলে এরকম বি ভার্বের পর কোনো প্রোনাউন থাকা মানে সাবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, এখন বলতে পারেন অপশন এ তে সমস্যা কি ভাই? দিস ইজ স্পিকিং মানে একটা বস্তু কথা বলতেছে, একটা বস্তু কখনো কথা বলে নাকি? না। সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমার অপশন ডি। নেক্সট 27 এ কি বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য খুঁজে বের করো। The presents are for you and me. The presents are for you and I. আমি কিন্তু কিছু বলবো না, একটু আগে আমি ব্যাখ্যা করছি, সেই ব্যাখ্যা এখানে কমন পড়ে গেছে। সুতরাং উত্তর করেন। আমি বলেছিলাম যে বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন হয়, পাশাপাশি আমি আরো একটা জন্য কি বলছিলাম, কার পরে যেন কি হয় মনে আছে? প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে উত্তর কি করেছেন আপনারা? ওকে, রাইট, অনেক উত্তর দিয়েছেন ঠিকভাবে। এখানে দেখেন দিস প্রেজেন্টস আর ফর, এই যে ফর হলো একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে যে কোনো প্রোনাউন থাকলে তার অবজেক্টিভ ফর্ম হবে। এখন ইউ এর অবজেক্ট ইউ হয় মানলাম, আর আই এর অবজেক্ট কি? মি। তাহলে এখানে মি আছে, বাট এখানে কিন্তু মি নাই। তাহলে আমার সঠিক উত্তর অপশন এ। এখন আপনারা অনেকে বলবেন সি তে সমস্যাটা কি? সি তেও তো আছে মি আর ইউ, তাই না? ঠিক কিনা? কথায় কি যুক্তি আছে কিনা? আপনি বলছেন প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন লাগবে, ঠিকই তো আছে। সি নাম্বার হতো প্রেপোজিশনের পর দুটাই অবজেক্টিভ প্রোনাউন, এটা নেবেন না কেন? এটাই তো আপনার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি, আপাতত ধরেন সঠিক উত্তর অপশন এ। এখন এই প্রশ্নের উত্তরটা হলো, যখন একাধিক পার্সন এভাবে পাশাপাশি বসে তখন একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। কি ধরনের সিকোয়েন্স? যদি কোনো দোষের কাজ হয় সেক্ষেত্রে আমরা আগে ফার্স্ট পার্সনটা নেই, তারপর সেকেন্ড পার্সন নেই, তারপর থার্ড পার্সনকে নেই। এটাই তো হওয়া উচিত। ভাই তিনজন মিলে একটা দোষ করছি, ধরেন আপনি, আপনার কথাই বলছি, আপনি, আমি আর ওই যে ও, এই তিনজন মিলে একটা অন্যায় করছি। কি করছি? ওদের বাসা থেকে ফুল চুরি করছি, ফুল, ফ্লাওয়ার। প্রিয় মানুষকে দিব বলে ফুল চুরি করি, তবু প্রিয় মানুষ বোঝে না আমায়, এই দুঃখ কোথায় রাখি। যে ফুল চুরি করছি, এখন এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার নৈতিকতা কি বলে? আমার নৈতিকতা বলে যে আমি আগে নিজের দোষ স্বীকার করব, তারপর আমি আমার পাশে যে উস্কানি দিছে মানে আপনি, আপনার দোষ দিব, তারপর আমি ওর দোষ দিব। এটাই হওয়া উচিত কিনা? রাইট। এই জন্য যখন দোষের কাজ হয় তাহলে আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। বাট যখন ভালো কাজ হবে তখন আবার নিজের প্রশংসা আগে করা যাবে না। ভালো কাজ হলে আপনি আগে আপনার পাশের জনের প্রশংসা করবেন, তার মানে সেকেন্ড পার্সন, তারপর অন্যদের মানে থার্ড পার্সন, তারপর নিজের প্রশংসা করতে হবে যে হ্যাঁ আমিও ভালো ছেলে। আগে বলতে হবে যে ও ভালো ছেলে, তারপর বলতে হবে যে ওরাও ভালো ছেলে, শেষে বলতে হবে আমিও একটু একটু ভালো ছেলে। কি বলেন? ভালো না? আচ্ছা, যারা আমার ক্লাস করেন নিয়মিত, আমার সম্পর্কে কমেন্টে দু একটা লাইন লিখেন তো, শুনি একটু। আমি জানি আপনারা ভালো কিছু লিখবেন না, সমস্যা নেই, ওইটাই শুনি আমি, যেটা লিখবেন একটু শুনে সজাগ হব। আমার সম্পর্কে 2 লাইন লিখে যান, তাহলে দোষের কাজ হলে ফার্স্ট সেকেন্ড থার্ড, আর ভালো কিছু হলে আগে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তাহলে এই উপহারগুলো কার জন্য? আগে নিজের কথা বলা যাবে না, বলতে হবে না, বলা যাবে না যে উপহারটা আমার জন্য আর তোমার জন্য, বলতে হবে উপহারটা তোমার জন্য এবং আমার জন্য।
কথা কি ক্লিয়ার? সুতরাং সঠিক উত্তর এই জন্যই ফার্স্ট পারসনটা আগে নেওয়ার জন্য আমরা সি নিব না, সঠিক উত্তর হবে অপশন এ। বুঝলেন? 28 আসেন, কি বলছে? 25, 26, 27, 28। হ্যাঁ, 28 এ বলছে মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য কারেক্ট সেন্টেন্স ড্যাশ হি, ইউ এন্ড আই আর টু ব্লেম। এইবার তো আমি আর কিছু বলবো না, এবার নিজেরা উত্তর করেন, দেখি কি করেন। এবার ভুল করলে আপনাদের জরিমানা হবে, প্রত্যেককে জরিমানা হবে। হ্যাঁ, কয় টাকা করে জরিমানা হবে বলেন তো? হওয়া উচিত 10 টাকা করে জরিমানা হওয়া উচিত, রাইট? একটু আগে কিন্তু নিয়মটা ব্যাখ্যা করেছি, সুতরাং জরিমানা দিতে হবে ভুল করলে। যাক, ভাগ্যিস কেউ ভুল করেনি। ওকে, না তেমন কেউ ভুল করেনি। তাহলে এই কাজটা কি? দোষের কাজ। ব্লেম মানে কি? দোষারোপ করা। দোষের কাজ হলে আগে এর কাঁধে দোষ দেওয়া যাবে না, আগে নিজে কাঁধে দোষ নিতে হবে। মানে আই, তারপর ইউ, তারপর হি, এরপর সঠিক উত্তর ডি। অনেকের মনে প্রশ্ন যে হি এর পরে তো ইজ হয়, এখানে আর হলো কেন? তাই তো, শোনেন, হি এর পরে ইজ হয় আপনি ঠিকই জানেন, বাট এখানে আমি, তুমি আর সে, এই তিনজন মিলে হয়ে গেছে আমরা, উই। এই জন্য এখানে ভার্বটা প্লুরাল নাম্বার হয়ে আর হয়ে যায়। বুঝতে পারছেন? যাই হোক, দোষের কাজ হওয়ার জন্য ডি হলো সঠিক উত্তর। এবার সে আমার 29 কি বলছে? বলেছে ড্যাশ ডু ইউ স্পেল ইউর সারনেম। আচ্ছা, হোয়েন, ওয়ার, হাউ, হু, এই চারটার মধ্যে আপনাকে যে কোনো একটা উপাদান বেছে নিতে হবে। দেখি কারা পারেন, উত্তর করেন। আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি আপনার নামের বানানটা, মূল নামের বানানটা আপনি কেমনে বানান করেন ভাই, কিভাবে বানান করেন, কিভাবে ইংলিশ কি, কথা বলেন, কিভাবে ইংলিশ কি? হাউ। তাহলে আমার সঠিক উত্তরটা এখানে হাউই হবে। একদম সিম্পল কোশ্চেন ছিল এটা। পরের প্রশ্ন আসেন। বাট আপনারা কিন্তু উত্তর খুব একটা কমেন্ট বক্সে রেসপন্স পাচ্ছি না আমি সবার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? কোনটা সঠিক বাক্য? কি আছে এখানে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার্স। উত্তর করেন। ইচ অফ, এভরি অফ বলে কিছু হয় না। ওয়ান অফ বা either of, neither of, none of বা neither of, এই অফ কটার পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেটা হয় প্লুরাল, আর এদের পরে ভার্ব সহ বাকি যা থাকে সেগুলা হয় সিঙ্গুলার। মনে রাখবে, সরাসরি ইজ এভরি, সরাসরি ইজ এভরি, either neither, এদের পরে যা থাকে সবকিছু সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। সরাসরি ইজ এভরি পর সব সিঙ্গুলার। বাট যখন ইজ অফ, either অফ, neither অফ, ওয়ান অফ, নন অফ, তখন নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্ব থেকে শুরু করে বাকি সবকিছু কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। এটাই বাস্তব। তাহলে এবার আসেন, ওয়ান অফ এর পর নাউন হচ্ছে প্লুরাল। নাউন প্লুরাল হয়েছে, বাট এখানে তো ভার্ব সিঙ্গুলার হয়নি, হয়েছে? আর এখানে তো নাউন প্লুরালই হয়নি। এই যে এখানে নাউন ও প্লুরাল আছে, ভার্ব সিঙ্গুলার আছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন আসেন। 31 কি বলছে? সঠিক বাক্য খোঁজো। লেট হি এন্ড ইউ বি উইটনেস। এখানে আমি কিছু বলবো না, আপনারা নিজেরাই চিন্তা করেন দেখি ঠিক মতো ধরতে পারেন কিনা। শুধু একটা কথা বলি, লেট কিন্তু একটা ভার্ব, আর ভার্বের পরে কিন্তু বাক্যের অবজেক্ট থাকে, বলেই দিলাম। লেট শব্দটি হলো এক ধরনের ভার্ব। লেট হচ্ছে কাউকে কিছু করতে দেয়া, আর যে কোনো ভার্বের পর, বিশেষ করে ট্রানজিটিভ ভার্বের পর কিন্তু অবজেক্ট থাকে। এটা মাথায় রেখে আপনার সঠিক উত্তর কি হতে পারেন দ্রুত করেন। দ্রুত উত্তর করেন। রাইট, কথা বুঝেন। এখানে লেট যদি ভার্ব হয়, তারপর যদি অবজেক্ট লাগে, তো হি কি অবজেক্ট? হি তো এটা সাবজেক্ট, তো এটা বুঝবে না, অপশন এ বাদ। অপশন বি তে কি বলছে? লেট ইউ এন্ড হিম। আচ্ছা, এটা মানা যায়, ইউ এর অবজেক্ট ইউ হয়, আবার হি এর অবজেক্ট হিম হয়। আচ্ছা,
এখানে কি বলছে, লেট ইউ অ্যান্ড হি, না এটা মানা যায় না, হি তো হবে না, এটা বাদ। ডিতে কি বলছে, লেট হিম অ্যান্ড ইউ, এখানেও দুইটাই অবজেক্ট। খেলা জমে গেছে, তার মানে সঠিক উত্তর বিও হতে পারে, ডিও হতে পারে। একটু আগে আমি শেখাইছিলাম সেই অনুযায়ী, কিন্তু এখন পর্যন্ত আমি সেই অনুযায়ী এখন পর্যন্ত আপনাদের তেমন একটা উত্তর আমি পেলাম না। কি শিখাইছিলাম, যে যখন শুধু দোষের কাজ বুঝাবে, কি বলছি, যখন শুধু দোষের কাজ বুঝাবে সেই ক্ষেত্রে আপনি আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপরে কি থার্ড পারসনকে নেবেন, মনে আছে তো না? আর যখন দোষের না সাধারণ কোনো কাজ বোঝাবে সেক্ষেত্রে আগে আসবে সেকেন্ড পারসন, তারপর থার্ড, তারপর ফার্স্ট, যদি থাকে আর কি। তো আপনি কারো সাক্ষী হবেন, সাক্ষ্য দিবেন, এটা তো দোষের কিছু না। সেক্ষেত্রে আমাদের উচিত আগে সেকেন্ড পারসনকে নেওয়া, তারপর থার্ড পারসনকে নেওয়া, তারপর ফার্স্ট পারসন। এখানে তো আর কেউ নাই, তাই ফার্স্ট পারসন প্রয়োজন হয়নি। তাই আমরা সঠিক উত্তর ডিটাকে না নিয়ে সঠিক উত্তর আমরা কাকে নিচ্ছি বলেন, বি কে নিচ্ছি, বুঝলেন? এই জন্য সঠিক উত্তরটা এখানে বি হবে। 32 তে আসেন। 32 তে বলতে সঠিক বাক্য খোঁজো। দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হুম সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হুইচ সেড ওয়াজ এ ফুল। সঠিক উত্তর কোনটা হবে? দ্রুত উত্তর করেন, উত্তর করেন দ্রুত। ওকে, যদি একজন রেসপন্স করছেন এবার ব্যাখ্যা বুঝে নেন কি বলছে এখানে, আমি বুঝাচ্ছি। প্রথমত অপশন বি হচ্ছে না, কেন? স্টেট শব্দটা হলো ভার্ব, ভার্বের সামনে কি বসে? অবজেক্ট নাকি সাবজেক্ট? সাবজেক্ট। কিন্তু হুম তো অবজেক্টের কাজ করে, হুম রিলেটিভ প্রোনাউন হিসেবে অবজেক্টের কাজ করে, আর হু সাবজেক্টের কাজ করে, তাই না? তো আপনার ভার্বের সামনে অবজেক্ট আপনি কেমনে বসাবেন? আপনার তো সাবজেক্ট দরকার, হু হওয়ার কথা ছিল, এটা হচ্ছে না, বিবাদ। এইখানে দ্যাট তো বসবে না। হ্যাঁ, কখনো কখনো ব্যক্তির ক্ষেত্রে দ্যাট বসতে পারে, বাট এই ক্ষেত্রে তো বসবেই না। ব্যক্তিবাচক বুঝালে এখানে হু বসতে পারতো, এটাও হবে না। ডি নাম্বার তো হবেই না, ম্যানকে বোঝানোর জন্য কখনো হুইস হয়? হয় হয় না। বাকি কে রইলো? সি, ওটাই সঠিক উত্তর। দ্য ম্যান, এখানে দুইটি ক্লোজ আছে। প্রিন্সিপাল ক্লোজটা হলো দ্য ম্যান ওয়াজ দ্য ফুল। কোন লোকটা বোকা ছিল? হু সেড দ্যাট, যে ওইটা বলেছিল। এখানে সেড ভার্ব, হু সাবজেক্ট। তো সঠিক উত্তর হচ্ছে আমার অপশন সি। পরের প্রশ্ন যাই। ইট শুড বি ড্যাশ হার উইথ হুম ইউ শেয়ার ইউর আইডিয়াস নট মি ডট ডট। ভাবেন, আমি শুধু এইটুকু বলি, এখানে কিন্তু বি একটা বি ভার্ব, মনে আছে তো? যে কোনো বি ভার্বের পর যেন কি প্রোনাউন হয় ভাই, মনে আছে? বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে হার কি সাবজেক্টিভ প্রোনাউন? নো, অবজেক্টিভ প্রোনাউন। এ হারও তো অবজেক্ট, তার মানে এ বি হওয়ার কোনো সুযোগ নেই। সাবজেক্টিভ প্রোনাউন আছে সি আর ডি, তার মানে আমার সঠিক উত্তর লুকিয়ে আছে সি আর ডি এর মধ্যে। বাট সি হবে না, কেন? এখানে মূলত বলতে চাইছে ইট শুড বি হি, নট মি নাকি আই। এটা সে হবে, আমি না। এই বি ভার্বের কারণে যদি এটা সাবজেক্টিভ প্রোনাউন হয়, তাহলে নটের পরেরটাও তো সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আই হওয়ার কথা, ঠিক কিনা? সিল্লাই বলেন, ঠিক কিনা? ঠিক। তাহলে বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এখানে যেমন সি, এখানেও তো আই হওয়ার কথা ছিল। সি নাম্বারে আপনাদেরকে একটু বোকা বানানোর জন্য, আমাদেরকে একটু বোকা বানানোর জন্য এই নট মিটাকে শেষে রাখছে। মূলত এইটা এই জায়গায় হওয়ার কথা ছিল। যাই হোক, ওরে যেখানে রাখুক না কেন, এখানে বলছে যে সে হলো সেই যার কাছে তুমি তোমার আইডিয়া শেয়ার করো, আমার কাছে না, বা আমি না। তাহলে এটা যেমন সাবজেক্টিভ প্রোনাউন, ওইটাও কিন্তু আমার সাবজেক্টিভ প্রোনাউন হওয়ার কথা ছিল, কারণ এই যেখানে বি আছে, ওখানে সাবজেক্টিভ প্রোনাউন না হয় অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি। বা ডি নাম্বার অপশনে সি যেমন সাবজেক্টিভ প্রোনাউন, নট আই, এটাও সাবজেক্টিভ প্রোনাউন। তাই আমার সঠিক উত্তর হচ্ছে অপশন কি? ডি। তাহলে মনে রাখবো তিনটা জিনিস পাইলাম, বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, আর বাক্যের সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এই তিনটা কথা মনে রাখবেন। 34 আসেন। 34 কি বলছে? whoever objects to me going to the convention ought to state his position promptly.
শুড বি ড্যাশ। এইখানে একটা অংশ আন্ডারলাইন করা আছে, তো এখানে আপনার কাছে জানতে চাইছে যে এই আন্ডারলাইন করা অংশে হয়তো ভুল আছে, যদি ভুল থাকে তাহলে এর পরিবর্তে কোনটা বসানো উচিত। আপনি একটু ভাবেন, ভেবে বলেন হুএভার অবজেক্টস টু মি, এটা যদি ভুল হয় এর পরিবর্তে কোনটা হবে, আর যদি ঠিক হয় সেটাও বলেন কোনটা হবে। উত্তর করেন দেখি। এখন মতো কারো উত্তর পাইনি। আচ্ছা, এবার বোঝেন তাহলে আমার কাছে। প্রথমত আপনি আর কিছু না বোঝেন, বুঝতে পারছেন অবজেক্ট শব্দটা একটা ভার্ব, কারণ একটা ভার্ব না হলে এর সাথে এস বা ইএস যুক্ত করতো না। এটার অর্থ আপত্তি করা কিনা সেটা যদি আপনি নাও জানেন, আপনি এটা জানেন যে এটা ভার্ব, আর ভার্বের সামনে সাবজেক্ট বসে, সাবজেক্ট হিসেবে হু বসবে, এটাই স্বাভাবিক। হু আর হুএভারের মধ্যে পার্থক্য হলো যখন অ্যান্টিসিডেন্টকে নির্দিষ্ট করে বর্ণনা করা হয় তখন হু, আর অনির্দিষ্ট হলে হুএভার। যাই হোক, এরা কিন্তু সাবজেক্টের কাজ করে। যদি এটা আমার ভার্ব হয় তার সামনে সাবজেক্ট বসায় তো ঠিক আছে, এটা নিয়ে সমস্যা না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এই যে টু প্রেপোজিশন। আরে ভাই এখানে তো ঠিক আছে, আপনি কি বলবেন যে ভাই এখানেও তো ঠিক আছে, প্রেপোজিশনের পরে তো আপনার কথা মতো অবজেক্টিভ প্রোনাউন বসাইছে, ঠিকই তো আছে। হ্যাঁ তাই তো, তাহলে ভুলটা কোথায়? ভুলটা এইখানেই। যদি এই শব্দটা না থাকতো তাহলে ঠিক ছিল, প্রেপোজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন। কেন ভুল সেটা বলি। আচ্ছা, আমি যদি বলি এটা আমার কলম, তাহলে আমি কি বলবো? দিস ইজ মি পেন বলবো ভাই? বলবো না। কি বলবো? দিস ইজ মাই পেন, ঠিক কি না? মাই। অর্থাৎ কোন নাউনের পূর্বে আমরা পজিটিভ ব্যবহার করি, তাই না? রাইট। এখন যদি বলি এগুলো আমার লেখা, দিস ইজ মি রাইটিং, মি রাইটিং বলবো না, দিস ইজ মাই রাইটিং। এখানে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিন্তু এই শব্দটা পেনের মতো একটা নাউন হয়ে গেছে, তাই না? তাহলে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কি হয়? নাউন হয়। আর সেই নাউনের পূর্বে কখনো অবজেক্ট না বরং পজিটিভ বসে। একই রকম ভাবে এখানে গোয়িং শব্দটা ভার্ব থেকে নাউন হয়ে গেছে। যদি এই শব্দটা না থাকতো তাহলে আপনি সাদা মনে কাদা নেই, শুধু প্রেপোজিশনের কারণে অবজেক্টিভ প্রোনাউন দিতেন, আপনার মুক্তি হয়ে যেত। বাট এখন মুক্তি নেই, যেহেতু এটা নাউন হয়ে গেছে, নাউনের পূর্বে পজিটিভ লাগবে। তো এখানে মি না হয় কি হবে বলেন? মাই হবে। কথা কি ক্লিয়ার? তাহলে হু এভার অবজেক্টস মাই টু মাই কোথায় আছে? ডি তে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি। কি কেমন লাগতেছে? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আজকে লাইভে, আজকে ক্লাস করে আপনাদের কি ভালো নাকি খারাপ, অনুভূতি কেমন একটু জানান আমাকে। The door opened automatically. এখানে ভার্ব, the verb in the sentence is dash. এখানে ওপেন ভার্বটা কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি কোনোটাই না? উত্তর করেন দ্রুত। শুধু আপনাদের ক্লু দেই, ট্রানজিটিভ ভার্ব মানে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তার নাম ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না তার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা মাথায় রেখে আপনারা উত্তর বলেন এখানে অবজেক্ট আছে নাকি নাই। আমি বললাম আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। আমি তো এখানে ভার্বকে প্রশ্ন করি আমি কি পড়ি, উত্তর আসে একটি বই পড়ি, এটা হলো অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর হিসেবে আসে সেটা হয় অবজেক্ট। কি বা কাকে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হিসেবে আসে তার নাম হলো কি? অবজেক্ট। আর এরকম যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটার নাম হয় ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। তো আপনি যেখানে প্রশ্ন করেন দ্য ডোর ওপেন, দরজাটা খুললো, কি খুললো, কাকে খুললো? কি খুললো? দরজা খুললো মানলাম, বাট উত্তরটা কি এখান থেকে আসে? অবজেক্টের জায়গা থেকে কি উত্তরটা আসে? আসে না। তার মানে বুঝতে হবে এটা দেখতে অবজেক্টের জায়গায় বসলেও এটা আসলে কোনো অবজেক্ট না, এটা একটা অ্যাডভার্ব। যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই তার মানে ট্রানজিটিভ ভার্ব না, এটার নাম হচ্ছে কি ভার্ব বলেন? ইনট্রানজিটিভ ভার্ব। লিঙ্কিং ভার্ব কি, তাই তো? একটু পরে চলে আসবে। এবার আসেন 36 এ কি বলছে? পিক আউট দ্য সেন্টেন্স উইথ কজিটিভ ভার্বস। কজিটিভ ভার্ব আছে, আমার একটা সেন্টেন্স খুঁজে বের করতে হবে। কজিটিভ ভার্ব খুঁজেন। আপনারা জানেন মেক, লেট, গেট, হ্যাভ,
হেল্প, এগুলোর নাম পজিটিভ ভার্ব, তাই না? এই তো নাকি? জি না, শুধু এইটুকু জানলে হবে না। আচ্ছা, আমি যদি বলি আই মেক আ বক্স, আমি একটা বাক্স তৈরি করি, লাইভে যারা যুক্ত আছেন বলেন তো এটা কি আপনি পজিটিভ ভার্ব বলতে পারবেন? কারো কি সাহস হবে এটাকে পজিটিভ ভার্ব বলার? ভাই হবে না। তো চোখ বন্ধ করে বলা যাবে না মেক, লেট, গেট, হ্যাভ, হেল্পের নাম পজিটিভ ভার্ব। নো, আপনাকে এভাবে বলতে হবে এগুলো তখন পজিটিভ ভার্বের কাজ করে যখন এদের পরে একটা অবজেক্ট থাকে। খেলা সেখানেই শেষ না, ওই অবজেক্টের পরে যখন একটা অ্যাডজেক্টিভ থাকে কিংবা একটা ভার্ব থাকে, তাহলে এদের পর একটা অবজেক্ট তারপর একটা ভার্ব থাকলে সেই ক্ষেত্রে আপনি এদেরকে পজিটিভ ভার্ব বলতে পারেন। এটা হলো সূত্রগত কথা, ব্যাখ্যা নিয়ে আরো কথা বলা যাবে। তাহলে এখানে আমি গেট পেয়ে গেছি, তারপর একটা অবজেক্টও পেয়ে গেছি, তারপর একটা ভার্বও পেয়ে গেছি, সুতরাং ডান, সঠিক উত্তর সি নাম্বার। এইখানে গেটটা একটা পজিটিভ ভার্ব। বুঝে গেছেন? গুড। সময় নিব না, তাড়াতাড়ি শেষ করবো একটু। 37 এ কি আছে? 37 এ আছে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এখানে হুইচটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রোনাউন এন্ড ভার্ব। সঠিক উত্তর দেওয়ার জন্য 5 সেকেন্ড সময় পাবেন। এন্ড টাইম ইজ ওভার। আমি বলছিলাম যে কোনো একটা প্রোনাউন যখন ডাইরেক্ট কোনো নাউনের পূর্বে বসে ওইটাকে আর প্রোনাউন বলা যাবে না, ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সুতরাং আমার সঠিক উত্তর হচ্ছে 37 অপশন এ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন 38 এ কি আছে? অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর ড্যাশ। কনফারেন্সে সব মানুষ ছিল ড্যাশ। খেয়াল করেন এখানে কিন্তু অল অফ দ্য পিপল, সব মানুষের কথাই বলছে। সবাই কি ছিল? টিচার ছিল। নিশ্চয় এখানে টিচারের প্লুরাল ফর্ম হবে, সুতরাং টিচার সিঙ্গুলার হবে না, টিচার্স হবে। ভালো কথা। কিন্তু এখানে কি ম্যাথমেটিক বানানটা হয়েছে? ভাই হয়নি। ম্যাথমেটিক স্পেলিংটা কি হয়েছে? হয়নি। এখানে ম্যাথমেটিক্স স্পেলিংটা কি হয়েছে? হয়নি। এখানে অ্যাপোস্ট্রফি এসটা বুঝবে না। এখানে ম্যাথমেটিক্স এর স্পেলিং ঠিক আছে, বাট টিচারের প্লুরাল নাম্বার তো ঠিক নাই। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ম্যাথমেটিক্স টিচার্স। 38 এর অপশন এ হবে সঠিক উত্তর। 39 The tenants were asked to throw all recyclable trash into dash. একদম সহজ কোশ্চেন। শব্দের মিনিং এর দিকে না তাকিয়ে শুধু স্ট্রাকচারের দিকে তাকান, আপনি উত্তর পাবেন। সময় কিন্তু ভাই আগের মতো 10 সেকেন্ড নেই, সময় এখন 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন কারা? তারাই বলেন। আচ্ছা, এখনো পারেন নেই কেউ, তাহলে আমার কথা সঠিক উত্তর শুনেন। এখানে সঠিক উত্তরটা সি নাম্বার অপশন। কি বুঝে দিলাম, তাই তো? আচ্ছা, এই ব্যাগ শব্দটা একটা নাউন। এই নাউনের পূর্বে যে কটা শব্দ বসছে এখানে, এই সব কটা শব্দই এই মুহূর্তে অ্যাডজেক্টিভ। বিগও অ্যাডজেক্টিভ, গ্রিনও অ্যাডজেক্টিভ, প্লাস্টিকও অ্যাডজেক্টিভ। যদি আপনি কোনো নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, সেক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়মটা কি? আপনি প্রথমে সাইজটাকে নেবেন, তারপরে আপনি কালার রাখতে পারেন, তারপরে আপনি ম্যাটেরিয়াল রাখতে পারেন, এরপরে আপনি নাউন রাখতে পারেন। এটাই শেষ কথা না, আরো সূত্র আছে, ক্লাসে আমরা আরো আলোচনা করব। কারণ আরো অ্যাডজেক্টিভ হলে আরো সূত্র থাকবে। তাহলে 3টা অ্যাডজেক্টিভ আপনি যখন বসাবেন, সাইজ, কালার, ম্যাটেরিয়াল, নাউন। মানে কি? যেমন প্রথমে ব্যাগটার সাইজ কি? বিগ। রংটা কেমন? গ্রিন। উপাদানটা কি? প্লাস্টিকের। তাহলে দা বিগ গ্রিন প্লাস্টিক ব্যাগ। আপনারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে একটু ঠাট্টা করেন না কিছু বিষয় নিয়ে, যে বিরাট গরু ছাগলের হাট। আবার কি বলেন যে খাঁটি গরুর দুধ, নাকি গরুর খাঁটি দুধ? মনে পড়ে? দেখেন, খাঁটি গরুর দুধ, এটা বললে কি সমস্যাটা? তোমার মনে হচ্ছে গরু বুঝি খাঁটি, কিন্তু দুধ খাঁটি না, ঠিক কিনা? তখন আমরা বিশেষণটা আমরা উপযুক্ত জায়গায় দেই, আমরা বলি কি যে গরুর খাঁটি দুধ। সো নাউনের পূর্বে, দুধের পূর্বে এই যে দুধটা এখানে আছে, এটা কি নাউন? সুতরাং দুধের পূর্বে যে বিশেষণটা ব্যবহার হয়েছে খাঁটি, এখন দুধ খাঁটি নাকি গরু খাঁটি? কথা বলেন, কে খাঁটি? গরু খাঁটি নাকি দুধ খাঁটি? দুধ খাঁটি। যেহেতু দুধ খাঁটি, তাহলে বিশেষণটা আপনাকে ওই দুধের পূর্বেই ব্যবহার করতে হবে, নাউনের পূর্বেই ব্যবহার করতে হবে। এটাই বাস্তব। তো বিশেষণ ব্যবহার করতে গেলে আপনাকে এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। আগে সাইজ,
তারপর কালার, তারপর হচ্ছে উপাদানটা কিসের তৈরি। ওকে ওকে, এবার 39 গেল 40। কি বলছে এখানে? 40 তে বলছে আই ওয়াজ সিম্পলি ইমপ্রেসড টু সি ড্যাশ ম্যাজেস্টিক প্যালেস। খেয়াল করেন, উত্তর করেন কোনটা হবে। আমি একটু ব্যাখ্যা লিখি। আমরা চাইলে একটা নাউনকে, একটা প্রোনাউনকে কিংবা একটা ভার্বকে, এদেরকে আমরা সিঙ্গুলারও করতে পারি, প্লুরালও করতে পারি। আপনি একটা নাউন, একটা প্রোনাউন এবং একটা ভার্বকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবেন, বাট একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্বকে কখনো আপনি প্লুরাল করতে পারবেন না। ধরেন আমি বললাম যে 5 মিনিটের গল্প, 5 minutes স্টোরি। আমার সাদা মনে কাদানে আমি লিখে ফেললাম। আমি যদি শুধু লিখি 5 মিনিট, আমি কি লিখবো ভাই? 5 minutes। এটা ঠিক আছে। এখানে 5 যেহেতু এটা সংখ্যা, তারপরে একটা নাউন আছে, এটা যদি অ্যাডজেক্টিভ হয়, এখন নাউনটা প্লুরাল নাম্বার হয় স্বাভাবিক, কারণ একের অধিক সংখ্যা থাকা মানে তো নাউন প্লুরাল হয়ে যায়। এটা ঠিক আছে। বাট এইখানে যেটা হয়েছে, এখানে এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, আর স্টোরি হয়ে গেছে নাউন। এই ডিটারমিনার আর নাউনের মাঝখানে এই মাইনকার চিপায় যে পড়ে যায়, সে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। কি বলছি? ডিটারমিনার এবং নাউনের মাঝে যে পড়ে যায়, সে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর একটা অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল নাম্বার হতে পারে না, মনে রাখবেন। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না। সুতরাং এখানে 5 মিনিটস না হয়ে আমার এখানে লিখতে হবে 5 মিনিট স্টোরি। একই রকম ভাবে এখানে বলছে আ 10 years old ম্যাজেস্টিক প্যালেস। যাই হোক, এখানে অ্যাডজেক্টিভের সংখ্যা বেশি দিছে। যতই বেশি দেখ, প্যালেস তো নাউন, তাই না? আর এ তো কি? ডিটারমিনার। তো ডিটারমিনার আর নাউনের মাঝে যারা যারা বসবে, এরা সবাই অ্যাডজেক্টিভ। বড় জোর অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হোক আর অ্যাডভার্ব হোক, এরা কখনো প্লুরাল হতে পারবে না। এই জন্য 10 years হবে না, 10 year old হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। মনে রাখেন। 41 এ কি আছে? আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রোলিংটা কি? কোন নির্দেশনা নাই এখানে। জেরান্ড, অ্যাডজেক্টিভ, ভার্বাল নাউন, পার্টিসিপল। উত্তর কি? আপনারা এইটুকু সবাই জানেন, এ যদি আর্টিকেল হয়, স্টোন যদি নাউন হয়, ডিটারমিনার নাউনের মাঝখানের ওয়ার্ডটা কি হয়? যেন অ্যাডজেক্টিভ হয়, তাই না? যদি এভাবে নির্ণয় করা ঠিক না, কারণ ডিটারমিনার নাউনের মাঝে বসে অনেক শব্দ নাউনও হতে পারে। যাই হোক, এখানে যেহেতু রোলিং দ্বারা স্টোনের অবস্থা বোঝাচ্ছে, যা দ্বারা নাউনের অবস্থা বোঝায় তার নাম কি? অ্যাডজেক্টিভ। সেই হিসেবে রোলিংটা একটা অ্যাডজেক্টিভ। আবার আপনি জানেন, যখন ভার্বের সাথে আইএনজি হয়, অ্যাডজেক্টিভ হয়, সেটাকে আপনি, আমি, আমরা কি বলি? জেরান্ড বলি না, পার্টিসিপল বলি। মানে যে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা পার্টিসিপলও বলি। ঠিক কি না? ঠিক। জেরান্ড তো নাউন, সেই হিসেবে আমার সঠিক উত্তর পার্টিসিপল হতে পারে। এই তো ঝামেলা নাকি? স্যার এখন কোনটা দিব? অপশন তো দুটোই আছে। এটা স্যারের জিগাইতে হবে না, আপনি নিজেই পারবেন। জাস্ট আপনার নিজের বিবেক দিয়ে একটু ভাবেন। এখানে আমার বিবেকের কি আছে? এই তো না, বিবেক আছে। বিবেকটা একটু বোঝেন। একটা ভার্বের সাথে আইএনজি হলে যদি সেই শব্দটা পার্টিসিপল হয়, মনে রাখবেন পার্টিসিপল মানে শুধু ভার্ব না। একটা পার্টিসিপল ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত পাওয়া গেলে, যদি সেটা কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত পাওয়া গেলে, যদি সেটা একটা ভার্বের কাজ করে, কিংবা একটা অ্যাডজেক্টিভের কাজ করে, কিংবা একটা অ্যাডভার্বের কাজ করে, তখন তাকে আমরা পার্টিসিপল বলি। যেমন জেরান্ড মানে কি? শুধু নাউন, তাই না? পার্টিসিপল মানে শুধু অ্যাডজেক্টিভ না, সে ভার্ব হতে পারে, সে অ্যাডজেক্টিভ হতে পারে, সে অ্যাডভার্বও হতে পারে। কথা কি ক্লিয়ার? রাইট। এখন যদি ভাই আপনি এখানে পার্টিসিপলে ক্লিক করেন, কোনো সমস্যা নেই, করতেই পারেন, আপনার হাত আছে, আপনি ক্লিক করলেন, আমার কি? কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি এখানে পার্টিসিপলে ক্লিক করলে আমি কিভাবে বুঝে নিব যে আপনি এই শব্দটাকে ভার্ব মনে করেছেন, নাকি অ্যাডজেক্টিভ মনে করেছেন, নাকি অ্যাডভার্ব মনে করেছেন? কারণ পার্টিসিপল মানে তো শুধু অ্যাডজেক্টিভ না। আপনি এটাকে পার্টিসিপল বলার মানে হতে পারে আপনি বলতে যাচ্ছেন এটা একটা ভার্ব,
এমনও হতে পারে আপনি এটাকে অ্যাডজেক্টিভ মনে করতেছেন, এমনও হতে পারে আপনি এটাকে অ্যাডভার্ব মনে করতেছেন। কথা কি ঠিক কি না? তিনটাই তো হতে পারে। আসলে কি ও তিনটাই? ও কি নিজেই ভার্ব, নিজেই অ্যাডজেক্টিভ, নিজেই অ্যাডভার্ব? কথা বলেন, তিনটাই নো। তাহলে আপনি কেন পার্টিসিপল দিবেন? আপনি মনে মনে অ্যাডজেক্টিভ ধরলে এটা কি আমি বুঝতে পারবো? এই মিয়া কি বলেন, আমি কেমনে বুঝবো? মানুষ বিয়ে করে 20 বছর সংসার করার পর বউয়ের মনের কথা বুঝে না, আপনার কথা বুঝবে কেউ? বুঝবে না। এই জন্য অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে, পার্টিসিপল থাকে, আপনার কি করা উচিত? খবরদার মুখস্থ করবেন না। কি করা উচিত? নরমালি ভাবেন, অ্যাডজেক্টিভ দেওয়া উচিত। কারণ আমি এটা অ্যাডজেক্টিভ দেওয়া মানে সুস্পষ্ট ভাবে একটা অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, আর একটা অ্যাডজেক্টিভ অটোমেটিক্যালি এক ধরনের পার্টিসিপল হয়, জিরান্তর হয় না। বাট আমি যদি পার্টিসিপল বলি, সেটা ভার্বকেও মিন হতে পারে, সেটা অ্যাডজেক্টিভকেও মিন করতে পারে, সেটা অ্যাডভার্বকেও মিন করতে পারে, পারে কি না? এই জন্য এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ভাববেন। তাহলে আমরা কি শিখলাম? জি না। আপনি কি শিখছেন আমি জানি। আপনি শিখছেন যে স্যার বলছে অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল দুটোই থাকলে অ্যাডজেক্টিভ দিব। ভাই আমি এমনটা বলি নাই। কথার কথা, যদি এখানে অপশনে অ্যাডজেক্টিভ না থাইকা যদি এটা অ্যাডভার্ব হইতো কি করতেন ভাই? যদি এটা অ্যাডভার্ব হতো কি করতেন? এটা কি অ্যাডভার্ব? এই রোলিংটা কি এখানে অ্যাডভার্বের কাজ করে না? তখন আপনার কি করার আছে? বাধ্য হয়ে আপনি পার্টিসিপল নিতেন। বাট যখন অ্যাডজেক্টিভ থাকবে, আমি আমার সুস্পষ্ট উত্তর রাখে আমি অস্পষ্ট উত্তর নিব কেন? কথায় যুক্তি আছে কিনা? আচ্ছা, এবার যদি আমি একটা প্রশ্ন দেই, দেখি যে শি কেম হিয়ার, সে এখানে আসলো ডান্সিং, নাচতে নাচতে আসলো। কিভাবে আসলো? নাচতে নাচতে আসলো। এসির উত্তরে দাও। তো আমরা এই শব্দটা কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়, রাইট? এখন যদি আমি অপশনে দেই ডান্সিংটা এখানে নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, দেখি আপনার উত্তর কি করেন। দ্রুত উত্তর করেন, দ্রুত। লেট করা যাবে না ভাই, লেট করলে দেরি হয়ে যাবে। কোনটা হবে উত্তর বলেন? রাইট, সঠিক উত্তরটা হলো সেই ক্ষেত্রে এটা অ্যাডভার্বই হবে। এখন যদি আমি অপশনের মধ্যে ঢুকাই দেই এটা পার্টিসিপল, আপনি কি করবেন? পার্টিসিপল হতো, কারণ যে ভার্ব আইএনজি ভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, সে পার্টিসিপল। তো যদি এটা অ্যাডভার্বের কাজ করে, সেটা পার্টিসিপল হলো, কি করবেন এখন? উত্তর করেন, কি করবেন? রাইট, এখনো অ্যাডভার্বই দিবেন। কারণ পার্টিসিপল বলা মানে আমি মনে প্রাণে বিশ্বাস করতেছি তুমি ডান্সিং, তুমি ভার্ব, তুমি অ্যাডজেক্টিভ, তুমি অ্যাডভার্ব, তুমি জান, তুমি প্রাণ, তুমি আমার ময়না পাখি, জান পাখিটা, সোনা পাখিটা। বললে মানুষ একসাথে এত কিছু হয় কখনো? এই বাড়াবাড়ি করা যাবে না। তো সঠিক উত্তর অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে যদি অপশনে অ্যাডভার্ব না থাকতো কি করতেন? এটা কি কোনো অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ নো। তখন আপনি কি করবেন? পার্টিসিপল দিবেন। কারণ অ্যাটলিস্ট পার্টিসিপল দিলে অ্যাডজেক্টিভও হইতে পারে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম শুধু জেরান্ড পার্টিসিপল বলে কোনো কথা না। 4টি অপশনের মধ্যে আমরা সেই অপশনটিকে ক্লিক করব যেটি সবচেয়ে বেশি সুস্পষ্ট তথ্য দেয়। Not only gerund but also not only gerund or participle but also for কার কার কথা বলবো, এই দুটাই তো জেরান্ড পার্টিসিপলই শুধু না, এছাড়া ঝামেলা অবশ্য নেই। তবু আপনারা মনে রাখেন গ্রামারের যে কোনো প্রশ্ন আসুক, 4টা অপশনের মধ্যে যেটি সবচেয়ে বেশি সুস্পষ্ট তথ্য দেয় সেটা আপনার সঠিক উত্তর। মনে থাকবে ভাই? এবার আসেন 42-তে কি বলছে? Tom looks rather dash what shall we do to cheer him up? আপনার কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি এটা বুঝতে পারছেন এটা একটা ভার্ব। ভার্বকে মডিফাই করলে কি লাগবে ভাই? অ্যাডভার্ব লাগবে। এখানে কোনটা অ্যাডভার্ব? এই যে এলওয়াই যুক্ত শব্দটা অ্যাডভার্ব। সুতরাং আমার সঠিক উত্তর সি। কেমন বুঝলাম ভাই? একটা ভার্বের পাশে যে বসে সে অ্যাডভার্ব হয়। রাদার দ্যান আছে, ওই দ্যানও একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমি ডিপ্রেসিং লিখে দিলাম। এর পরের কোশ্চেনটা আপনার জন্য। Which one is the adjective among the following words? 4টা ওয়ার্ডের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ?
ডিপ্লোমা, ডিপ্লোম্যাটিক, ডিপ্লোমেসি, ডিপ্লোম্যাট। সময় কিন্তু 5 সেকেন্ড, উত্তর করেন এই 4টি শব্দের মধ্যে কোন শব্দটি অ্যাডজেক্টিভ? কে বলতে পারবেন দ্রুত? হ্যাঁ পেয়ে গেছি, একজন পেয়ে গেছি, সে লিখছে ডিপ্লোম্যাটিক। রাইট, ডিপ্লোম্যাটিক শব্দের শেষে আইসি থাকলে নরমালি সেটা অ্যাডজেক্টিভ হয়, তবে এটা কোনো সাংবিধানিক নিয়ম না। নরমালি শব্দের শেষে আইসি থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ। তো সেই দিক থেকে ডিপ্লোম্যাটিক শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ডিপ্লোমেসি কিন্তু নাউন। তাহলে আমার অ্যাডজেক্টিভ হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন ইজ অলসো ফর ইউ। 44 এ বলছে ইট ওয়াজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন। আমরা বলি না ইট ওয়াজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন। কি সিচুয়েশন? এমব্রেসিং সিচুয়েশন, এমব্রেসড সিচুয়েশন। এই দুটো যে হবে না এটা আমি জানি। অপশন বি এবং সি, সি এবং বি এর মধ্যে হবেটা কি সেটা বলেন, দ্রুত বলেন ভাই, সময় কম, দ্রুত বলেন। উত্তর নাই কারো? জি না, এমব্রেসড হবে না, এমব্রেসিং হবে। শোনেন, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সিচুয়েশন কখনো বিব্রত হয়, এমব্রেসড মানে হচ্ছে বিব্রত, আর এমব্রেসিং মানে বিব্রত কর। তাহলে এবার বলেন, সিচুয়েশন কখনো বিব্রত হয় না, সিচুয়েশন বিব্রত কর হয়। দ্যাটস ওয়াই উই গেট ইমপ্রেসড, আমরা ইমপ্রেসড হই, সিচুয়েশন কখনো ইমপ্রেসড হয় না। এই জন্য আমার এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, এমব্রেসিং সিচুয়েশন। মনে রাখবে? তাহলে বলেন তো, the word is, দেখি এটা পারেন কিনা, the word is confusing or confused। দেখি এটা বলতে পারেন কিনা, যে কোনো একটা শব্দ বললাম যে the word is confusing or confused, কোনটা হবে? ওয়ার্ডটা কনফিউজিং নাকি কনফিউজড, কোনটা হবে? দ্রুত বলেন। না, এখন পর্যন্ত সবার ভালো উত্তর পাচ্ছি না। মানে আপনারা সবাই উত্তর করতে তো ভয় পান কেন ভাই? আচ্ছা ঠিক আছে, আমি উত্তর করে দিচ্ছি। এখানে ওয়ার্ডটা হবে কনফিউজিং। ওয়ার্ড কনফিউজিং হয়, দ্য ওয়ার্ড ইজ কনফিউজিং, সো উই গেট কনফিউজড, আমরা কনফিউজড হই। কনফিউজিং মানে কি? দ্বিধান্বিত। আর কনফিউজড মানে কি? দ্বিধাগ্রস্ত। একই কথা অবশ্য, যা দ্বিধা সৃষ্টি করে সেটা হলো কনফিউজিং, আর যারা দ্বিধাগ্রস্ত হয় তারা হলো কনফিউজড। পরের প্রশ্ন কি করেন আপনারা এবার? 45 কি বলছে এখানে? দ্য ইউএন এনভয় কেম টু বাংলাদেশ অন আ ড্যাশ ভিজিট। এটা পারবেন সবাই জানি আমি। ভিজিট হচ্ছে নাউন, আর এ হলো ডিটারমিনার। ডিটারমিনার এবং নাউনের মাঝে যে বসে তার নাম কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে অ্যাডজেক্টিভ যদি হয়, সঠিক উত্তর কোনটা হবে? আমরা জানি অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায়, কথা বলেন, যায় না। সুতরাং আমার সঠিক উত্তর হবে অপশন ডি, আ 3 ডে। কমন পড়ছে তাই না? ওকে, 46 এ আসেন। 46 এ কি বলেছে? দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভ আর ড্যাশ। এটা কিন্তু ছোটবেলা থেকে পড়তেছেন, ঠাডা পড়া মুখস্থ। দুই ধরনের অ্যাডজেক্টিভ দেখা যায়, অ্যাট্রিবিউটিভ আর রিলেটিভ, প্রেডিকেটিভ আর কালেকটিভ, নাকি অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ, কি কোনটা? দ্রুত, এ সবাই পারবেন। সঠিক উত্তর সি, অ্যাট্রিবিউটিভ এন্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেটা পূর্বে বসে সেটা অ্যাট্রিবিউটিভ, আর যেটা পরে বসে সেটা হলো প্রেডিকেটিভ। আমি যদি বলি শি ইজ টায়ার্ড, এটা কি সাবজেক্ট না? শি, এটা কি প্রেডিকেট না? এই প্রেডিকেটের জায়গায় যে অ্যাডজেক্টিভ বসে তার নাম প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি বলি যে আ টায়ার্ড ম্যান, এই যে এরকম নাউনের সামনে যে বসে সেটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর যেটা প্রেডিকেটের জায়গায় বসে তার নাম প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন আপনাদের জন্য, which one is the ing form of the word sing? এই sing কিন্তু শেষে ই আছে, sing, sing মানে গান গাওয়া, আর এই sing মানে কোনো কিছু পুড়িয়ে ফেলা, ঝলসে ফেলা। সুতরাং এটার সাথে ing যুক্ত করলে ফর্মটা কেমন হবে? SINGEING এরকম হবে নাকি কেমন হবে? অপশন আছে 4টা আপনার জন্য, সঠিক উত্তর ঝটপট বেছে নেন, কোনটা হবে সঠিক উত্তর?
রাইট, একজন পারছে। শোনেন, সঠিক উত্তর বি নাম্বার হবে, মানে এই ইটাকে বাদ দেওয়া যাবে না। এই ইটা বাদ দিলে কেমন হবে, তখন তো গান গাওয়া হয়ে গেল, তো এখানে ইটাকে রাখতে হবে। সঠিক উত্তর বি নাম্বার অপশন। 48 এ কি আছে, বার্কিং, এ হবে। আ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুত্তা বেশি ঘেউ ঘেউ করে সে নাকি কামড়ায় না। এটা মিথ্যা কথা, ঘেউ ঘেউ করে অনেক কামড়ায় কুত্তা, আমি জানি। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা অবশ্য অন্য অর্থে বলছে, যত গর্জে তত বর্ষে না। যাই হোক, এটা ব্যাখ্যা না দিয়ে আমি তাহলে এখন এই বার্কিং শব্দটা কি, এটা আপনারা সবাই বুঝছেন। ডগ মানে কুত্তা, এটা নাউন। তো এই নাউনকে যেহেতু কোয়ালিফাই করতেছে, মানে কুত্তাই ঘেউ ঘেউ করতেছে, যেহেতু কুত্তার বিশেষণ, আর কোন নাউনের বিশেষণ তার নাম কি হয়, অ্যাডজেক্টিভ হয়। বাট অপশনে দেয়ার ইজ নো অ্যাডজেক্টিভ। আপনি কি করবেন, জেরান দিবেন, ভার্বাল নাউন, ইন্ট্রানজিটিভ নাকি প্রেজেন্ট পার্টিসিপল? নিশ্চয় রাইট, উত্তর প্রেজেন্ট পার্টিসিপলই হবে। কিন্তু ভাই ব্রাদার মনোযোগ দেন, যদি এমন হইতো এখানে যদি অপশন থাকতো অ্যাডজেক্টিভ, কি করতেন, দ্রুত লিখতে হবে, 2 সেকেন্ডের মধ্যে লিখেন উত্তর কি হবে। যদি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুই থাকতো কি করতেন, রাইট, তখন অ্যাডজেক্টিভ নিতাম। কারণ প্রেজেন্ট পার্টিসিপল বললে তো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই হইতে পারে, তাই আমি সুস্পষ্ট করে অ্যাডজেক্টিভ দিতাম। এখানে অপশনে অ্যাডজেক্টিভ নাই বলে তাই আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে চালিয়ে দিয়েছি। 49 dash as fast, এটা আপনারা বলবেন, dash as fast as she could she managed to arrive on time। কি হবে, being driver, having driver, driver নাকি driving? হাঁপাই গেছি, উত্তর করেন। এটা চোখ বন্ধ করে উত্তর করতে পারেন আপনি, কেমনে বলেন তো দেখি, তুই উত্তর করেন আগে দেখি। না, ভয় পাচ্ছ অনেকেই। শোনেন ভাই, বিং ড্রাইভার কেমনে হয় ভাই, বিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারতো, ড্রাইভড হতে পারতো। হ্যাভিং এর পরে মনে রাখবেন, হ্যাভিং এবং বিং এদের পর কোন ভার্ব থাকলে তাদের পাস্ট পার্টিসিপল হয়, এরকম নাউন হয় না নরমালি। তাহলে এ আর সি হচ্ছে না, বি তো হবেই না। এখানে সঠিক উত্তর ডি নাম্বার, ড্রাইভিং as fast as she could, যত দ্রুত পারে সে চালিয়ে, she managed to arrive on time, সে ঠিক সময়ে উপস্থিত হতে সক্ষম হলো। আজকের মতো the last question for you, I loved to play this when I was at college। সত্যি ভাই, আমিও কলেজে পড়ার সময় এটা খেলতে পারতাম, কিন্তু এখন ভুলে গেছি। আচ্ছা বলেন, এখানে টু প্লেটা কি, এক ধরনের পার্টিসিপল জেরান্ড নাউন ইনফিনিটিভ, শেষ ভালো যার সব ভালো তার, এইটা ভুল করা যাবে না। এবং সবাই এখানে স্বাক্ষর রেখে যান, প্রতিভার স্বাক্ষর। রাইট, সঠিক উত্তর হবে ইনফিনিটিভ। ঠিক আছে, শোনেন একটা কথা বলি, কথাটা হলো সেই কথা যে কথা আপনি শুনতে চান না, সেটাই বলবো আর কি। 50টা প্রশ্ন সলভ করলাম, তাই না? কি পরিমাণ সময়টা লাগলো খেয়াল করছেন? সত্যি বলতে 50টা প্রশ্ন তো আমি 25 মিনিটে বলতে পারতাম, আপনার কাজে আসতো না। সুতরাং শেখার জন্য তাড়াহুড়া না, শেখার জন্য একটাই ওয়ে, ধৈর্য নিয়ে এমন ভাবে শিখবেন যেন মানুষকে শেখাতে পারেন। আমাদের 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার যে কোর্সটি আমরা ভর্তি নিচ্ছি নতুন ব্যাচে, এই কোর্সে যারা যুক্ত হবে ওরা ইংলিশ গ্রামারের সব টপিক পাবে, 100 লেসন্স থাকবে, যেমন নাউন, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনে থাকে না তেমন আলোচনা, ফ্রেজ, ক্লোজ, টপিকের নাম বলতেছি, যেমন ক্লোজ মানে এক ক্লাসে শেষ হবে না, এগুলো ভেঙে ভেঙে আপনাকে বোঝানো হবে, যত ক্লাস লাগবে তত ক্লাস দেওয়া হবে। অর্থাৎ এই কোর্সটা করার পর আপনার বিসিএস বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এইচএসসি পরীক্ষার্থী হন আপনি, কিংবা ভার্সিটি এডমিশন টেস্ট দেন, আপনি যা ইচ্ছা করেন, এর বাইরে গ্রামারের কিছুই নাই। সুতরাং বলবো, জীবনে অনেক 250 আর 350-এর পেছনে দৌড়াইছেন,
199 কিংবা শুধু 99 পেছনে দৌড়াইছেন। এখন ওয়েট এখন যে কাজটা করবেন, এখন একটু আমাদের 0 টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সে যুক্ত হয়ে যান। যাই হোক, কোনো কারণে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেল, যার কারণে আমাকে দেখা যাচ্ছে না, কোনো বিষয় না। যারা আমাদের 0 টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সে যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দেখেন, সেই নাম্বারে আপনারা ফোন করে কোর্স কোঅর্ডিনেটরের কথা বলে যুক্ত হয়ে যাবেন। আমরা 50টা কোশ্চেন সলভ করলাম প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে আমরা আরো 50টা প্রশ্ন সলভ করব। আমার ক্যামেরার চার্জ এখানে শেষ হলো, যার কারণে আমাকে এখানেই ক্লাসটা শেষ করতে হচ্ছে। যারা এতক্ষণ থেকে সঙ্গে ছিলেন সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।